আসসালামু আলাইকুম। মার্চ ফরওয়ার্ডের ব্যাংক জব 1 ব্যাচে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তৌহিদুর রহমান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের বাংলা লেকচার 4 এর ক্লাস। তো লেকচার 4 এর ক্লাস নেওয়ার জন্য আমি এসেছি এবং আমি একটু চেক করে নিই যে আপনারা কারা কারা যুক্ত হয়েছেন এবং আপনারা আমার কথা স্পষ্ট বা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, আশা করছি ঠিকঠাক দেখা যাচ্ছে, এখানে আলোর কোনো প্রবলেম নেই। আজকে যেহেতু ক্লাসটা স্টুডিও থেকেই নেওয়া হচ্ছে, দ্যাটস ওয়াই আপনারা এরকম কোনো প্রবলেম ফেস করবেন যেখানে কথা শুনতে বা দেখতে। ঠিক আছে, আচ্ছা আমি একটু লিখে দেখাচ্ছি। আপনারা যারা এই মুহূর্তে জয়েন করেছেন তারা একটু জানাবেন যে আমার লেখাটাও ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। ইতোমধ্যে আমার সঙ্গে প্রায় 6 জন যুক্ত হয়েছেন। ওকে, আগে জানান যে আপনারা সবাই ভালো আছেন তো। শীতকাল তো মনে হয় খুব ভালোভাবে জেঁকে বসেছে, তাই না? ঢাকাতেও বেশ শীত এই মুহূর্তে। আমরা ভাবছিলাম যে ঢাকাতে গত 2 বছর ধরে তেমন কোনো শীতকালের প্রভাব পাওয়া যায়নি, তো এই বছর মনে হচ্ছে না ঢাকাতেও শীত পাওয়া যায়। ঠিক আছে, আমাকে সালাম জানিয়েছেন শারমিন রহমান, মেবি শামা, উনি সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। ওকে, আমি একটু সময় নিয়ে নিচ্ছি। যারা আরও কিছু মেম্বার্স আছে তারা একটু আমার সঙ্গে যুক্ত হয়নি, তখন ক্লাসটা করতে বেশ ভালো লাগবে। যখন দেখবো যে লাইভে মানে স্টুডেন্ট সংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক বেশি থাকে, তখন ক্লাসটা আরও বেশি ভালো বা প্রাণবন্ত লাগে আর কি। তো এর মধ্যে আরও কিছু জয়েন করেছেন। আর আপনাদের যদি কোনো ফ্রেন্ডস থাকে যারা আমাদের গ্রুপে জন্য মানে এই ব্যাংক জব কোর্স 1 এর জন্য এনরোল করেছেন, তাদেরকে মেনশন করতে পারেন, তাহলে তারা নোটিফিকেশন আগে পেয়ে যাবেন। ওকে, মীরা মঞ্জিলা আমাকে সালাম জানিয়েছেন। হ্যাঁ, জামালপুর থেকে উনি জানিয়েছেন যে উনি আমাকে দেখছেন বা উনি আমাদের ক্লাসটা করছেন জামালপুর থেকে। শেখ নাফিসও সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আরেকটা বিষয় জানাতে পারেন যে আপনারা কে কোথায় আছেন বা কোথা থেকে দেখছেন, এবং এটাও একটু জানিয়ে রাখেন যে আপনাদের এলাকাতে শীতকালের প্রভাবটা কেমন আছে। ঠিক আছে, ওকে। আর আজকে আমাদের টপিকস আছে হচ্ছে লেকচার 4 এর টপিকস। তো আমি দুইটা বিষয় আজকে বেসিক্যালি পড়াবো। আমি একটু লিখে দেখাচ্ছি। আজকে আমরা প্রথমে শিখবো হচ্ছে, আজকে আমার টপিক শিখবো দুটো। একটা হচ্ছে প্রত্যয়, একটা হচ্ছে জ্যোতি বা ছেদ চিহ্ন। এই দুটো আজকে আমাদের লার্নিং সেকশন বা লার্নিং পার্ট। আমরা এটা শুরু করার আগে একটু আপনাদের সঙ্গে কথাবার্তা বলে নিই যে আপনার সবার কি অবস্থা। আমি একটু চেক করছি। ওকে, টাঙ্গাইল থেকে দেখছেন, আমাকে কমেন্ট করছেন যে আপনি টাঙ্গাইল থেকে দেখছেন। রাজিয়া সুলতানা সালাম জানছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, মোটামুটি আমাদের টাইম অনুযায়ী ক্লাস শুরু হওয়ার যাওয়ার কথা। শারমিন রহমান সারা, ওকে, একজনকে মেনশন করেছেন। মোটামুটি 14 থেকে 15 জন জয়েন হয়েছেন, আরও জয়েন হওয়ার কথা, কারণ আমাদের এই গ্রুপে মেম্বার্স মোটামুটি অনেক বেশি। মানে ব্যাংক জবের 2 বা 3টা ব্যাচ আছে, এই 3টা ব্যাচের মধ্যে এই ব্যাচে সবচেয়ে বেশি মেম্বার্স বেশি। এখানে প্রায় 1.3 উপরে মেম্বার্স আছে। ওকে, মীরা মঞ্জিল বলছে জামালপুরে অনেক ঠান্ডা। ঠান্ডা পুরো বাংলাদেশেই, তবে উত্তরবঙ্গে ঠান্ডাটা তুলনামূলক বেশি। ঠিক আছে, অনেক শীতকাল নিয়ে কথা হয়েছে, এবার আমরা একটু পড়াশোনার দিকে মনোযোগ দিই। ওকে, এর ফাঁকে ফাঁকে আমি কমেন্ট চেক করে নেবনি যে কী অবস্থা। আমরা প্রথমেই আজকে যে টপিকটা শিখবো সেটা জ্যোতি বা ছেদ চিহ্ন। সো খাতাতে হেডলাইন দিয়ে লেখেন যে জ্যোতি বা ছেদ চিহ্ন। আবার বলা হয় যে বিরাম চিহ্ন, আমরা এই টপিক্সের অন্তর্ভুক্ত। আপাতত আমরা জ্যোতি বা ছেদ চিহ্ন দিয়ে লিখলাম, পাশে লিখতে পারি বা বিরাম চিহ্ন। ওকে, জ্যোতি বা ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন। এখন প্রশ্ন হতে পারে যে জ্যোতি বা ছেদ চিহ্ন বা বিরাম চিহ্নের প্রয়োজনীয়তা কি। অবশ্যই এটার অনেক প্রয়োজন আছে। আমরা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে ধরেন একটু প্রয়োজনতা মানে ব্যাখ্যা করি। ধরেন কোনো একটা ব্যক্তির খুব মানে একটু প্রস্রাব করার চাপ দিয়েছে, ঠিক আছে। বিভিন্ন জায়গায় খুঁজতেছে কোথায় যাবে, কোথায় মানে কোথাও কোনো পাবলিক টয়লেট পাচ্ছে না বা ওরকম কোনো জায়গা পাচ্ছে না। তো একটা জায়গায় খুব চমৎকার করে ব্যানার লেখা আছে। সো ব্যানারটা দেখে খুবই মানে নিজেকে মানে কি বলে যে ওয়ান কাইন্ড অফ আপ্লুত হয়েছে। তো লেখাটা কি ছিল দেখি, লেখা ছিল যে এইভাবে যে এখানে প্রস্রাব করিবেন। ধরো ব্যানারটা এত বড় যে এইটুকুতে লেখার জায়গা আছে, পরের টুকু আর জায়গা পায়নি। পরের লাইনে এসেছে, আসছে যে না করিলে 100 টাকা জরিমানা। দেখেন চমৎকারভাবে লেখা আছে যে এখানে প্রস্রাব করিবেন। যে ব্যক্তিটার একটু প্রস্রাব করার চাপ দিয়েছে সে এরকম একটা ব্যানার লেখা দেখেছে। কি লেখা দেখেছে, যে কি লেখা আছে দেখেন, লিখেছে যে এখানে প্রস্রাব করিবেন,
না করিলে 100 টাকা জরিমানা। তার মানে কি তার জন্য কি আরো ভালো হয়ে গেছে না, যে তার অলরেডি প্রস্রাব করার চাপ দিয়েছে, আবার লিখে দিয়েছে যে এখানে অবশ্যই প্রস্রাব করিবেন, না করিলে 100 টাকা জরিমানা। কিন্তু আসলে যিনি এইভাবে মানে যিনি ব্যানারটা টাঙ্গিয়েছেন বা এইভাবে পোস্টার লিখিয়েছেন, এখন দেখেন উনি কি আসলে কি প্রস্রাব করার জন্য এখানে অনুরোধ করেছেন? অবশ্যই না, কারণ এখানে উনি বোঝাতে চেয়েছেন যে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। তাহলে এখানে যে থামবেটা কোথায় সেটা যেন তোরা একটু যদি দাড়ি দিয়ে দিত, অথবা দাড়ির পরিবর্তে যদি এখানে ছোট্ট একটা কমা থাকতো, অথবা কমার পরিবর্তে যদি একটা ছোট্ট করে একটা সেমিকোলন থাকতো, তাহলে কিন্তু বোঝা যেত যে আমরা এই করিবেন এখানে থামবো না, আমরা থামবো কোথায়, যে এখানে প্রস্রাব করিবেন না, আমরা থামতাম কোথায়, এখানে থামতাম। এবার কি করিলে 100 টাকা জরিমানা। কিন্তু দেখেন এই ছোট্ট একটা দাড়ি কমার কারণে পুরো একটা বাক্যের মিনিং বা পুরো বাক্যের অর্থটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের জ্যোতি বা ছেদ চিহ্নের অবশ্যই দরকার আছে। আর এই যে জ্যোতি বা ছেদ চিহ্নের দরকার আছে, এটা প্রথমেই কে ফিল করেছেন বা কে এটার মানে প্রয়োজনটা অনুধাবন করেছেন, তার নামটা কি আপনার জানা আছে? যদি জানা থাকে একটু কমেন্ট করে জানান যে প্রথম জ্যোতি বা ছেদ চিহ্নের প্রথম যে এর প্রয়োজনীয়তা অনুভব করেছেন এবং সেই অনুযায়ী কাজ করেছেন, সেই ভদ্র ব্যক্তিটার নাম কি, একটু আপনার কমেন্ট জানান, আমি একটু দেখছি যে কি অবস্থা। ওকে, আপনারা আপাতত লোকেশনটা কমেন্ট করে জানিয়েছেন যে যে কে কোথায় আছেন, কি অবস্থা সেটা জানাচ্ছেন। ঠিক আছে, চলুন আমরা শুরু করি, মানে পরবর্তী অপশন। দেখেন আমাদের জ্যোতি বা ছেদ চিহ্নের প্রথম যে ব্যক্তির প্রচলন করছেন তার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। খাতায় আমরা ঝটপট লিখে ফেলি যে জ্যোতি বা ছেদ চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জ্যোতি বা ছেদ চিহ্নের প্রচলনের অনুভবটা করছেন কখন, যখন উনি দেখছেন যে ইংরেজি সাহিত্যে ঠিকই জ্যোতি বা ছেদ চিহ্ন আছে, বা অন্যান্য সাহিত্যে যতগুলো সাহিত্য পড়ছেন সকল সাহিত্যে মোটামুটি জ্যোতি বা ছেদ চিহ্ন আছে, কিন্তু বাংলা সাহিত্যের জন্য জ্যোতি বা ছেদ চিহ্ন নেই। অর্থাৎ বাংলাতে তখন সেই সময়টাতে জাস্ট ডাবল দাড়ি বা দাড়ি এটা ইউজ করা হতো, আর অন্য কোনো জ্যোতি বা ছেদ চিহ্ন ব্যবহার করা হতো না। কিন্তু যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখালেখি শুরু করেন তখন কিন্তু জ্যোতি বা ছেদ চিহ্ন প্রচলন করেন। আর উনি কিন্তু জ্যোতি বা ছেদ চিহ্ন আলাদা করে কিন্তু প্রচলন করেন না, জাস্ট ইংরেজিগুলোকে জাস্ট বাংলায় নতুন করে নাম দিয়ে দেন। ঠিক আছে, দুই একটা বাদে, দুটা না একটা বাদে যতগুলো আছে সবগুলো আমাদের ইংরেজি থেকে ধার করা। সেটা কি দাড়ি, দাড়ি ছাড়া যতগুলো আমরা জ্যোতি বা ছেদ চিহ্ন পেয়েছি সবগুলি কোথা থেকে নেওয়া, ইংরেজি থেকে নেওয়া। ঠিক আছে, তাহলে আমরা লিখি যে জ্যোতি বা ছেদ চিহ্ন প্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম যে গ্রন্থে জ্যোতি বা ছেদ চিহ্নের প্রচলন করেছিলেন তা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। আমরা লিখে ফেলি যে যে গ্রন্থে প্রথম জ্যোতি বা ছেদ চিহ্নের প্রচলন করেন সে গ্রন্থের নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি। ওকে, আপনাকে যে প্রশ্ন করা হয় যে এই বেতালকে যদি বাদ দেয় যে পঞ্চবিংশ, এই পঞ্চবিংশ অর্থ কি, একটু উত্তর কোনটা দেখেছি এখানে বেতাল পঞ্চবিংশতির এই পঞ্চবিংশ এর অর্থ কি। আর ততক্ষণ আমি একটু আপনাদের কমেন্ট দেখে আসি। ওকে, ঠিক আছে, আপাতত কয়েকজন দেখছেন, কিন্তু আপনি আপনাদের এই মুহূর্তে কমেন্টগুলো ওইভাবে দেখতে পাচ্ছি না কেন, হয়তো একটু আমার ফোনে টেকনিক্যালি প্রবলেমের কারণে দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে, গুড। ওকে, অলরেডি ফরহাদ আলী বলছেন যে জয়পুরহাট থেকে দেখছেন, জয়পুরহাট হচ্ছে আমার জেলা, হোম ডিস্ট্রিক্ট। গুড, থ্যাংক ইউ। ওকে, শারমির রহমান বলছে দাড়ি কমা কলন জ্যোতিচিহ্ন মোট 12টি। আচ্ছা ঠিক আছে, এগুলো আমি বিষয়ে পরে কথা বলছি যে কতটি জ্যোতি বা ছেদ চিহ্ন আছে। ঠিক আছে, হাসিবুল ইসলাম সোহেল আপনি উত্তর করছেন, আপনার উত্তর ঠিক আছে। যেখানে পঞ্চবিংশ, দেখেন আমরা যদি সংখ্যাবাচক শব্দ যেদিন পড়েছিলাম একটা ক্লাস নিয়েছিলাম, আপনাদের মার্চ পরে ফ্রি ক্লাসটা আছে, এটা ইউটিউবে আছে, একটু দেখে নেবেন যে সংখ্যাবাচক শব্দের উপরে। তখন এই দেখেন আমরা পঞ্চবিংশতি বা 25 এটার লেখার নিয়ম আছে, যখনই 20-এর উপরে যদি কোনো কিছু পাই 20 থেকে 50-এর মধ্যে আমরা যে সংখ্যাটা দিবে সেই সংখ্যার বেস পয়েন্ট ধরে ভাঙবো। তাহলে এই 25-এর বেস পয়েন্ট 20 যোগ 5, লেখার ক্ষেত্রে ছোটোটাকে আগে লিখতে হয়, তাহলে লিখবো কি পঞ্চ, 20 থেকে লিখতে হয় বিংশ,
পঞ্চবিংশতি যুক্ত আছে, তার মানে বোঝানো হয়েছে যে এই গ্রন্থে 25টি গল্প আছে। কি গল্প আছে? 25টি গল্প আছে। আর নাম দিয়েছে তাকে কি? বেতাল। তার মানে এই গল্পের কোনো তাল ঠিকানা ঠিক না, অর্থাৎ এক কথা রম্য রচনা আছে, ঠিক আছে। আর এই বেতাল পঞ্চবিংশতি এই গ্রন্থে প্রথম জ্যোতি বা ছেদ চিহ্নের প্রচলন করা হয়। ওকে, তাহলে দেখেন জ্যোতি বা, এখান থেকে প্রশ্ন আসতে পারে কিভাবে, যে জ্যোতি বা ছেদ চিহ্নের প্রথম প্রচলন করেন কে? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জ্যোতি বা ছেদ চিহ্নের প্রথম প্রচলন হয় কোন গ্রন্থে? সেই গ্রন্থের নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। ক্লিয়ার? হ্যাঁ, আপনারা অনেকেই উত্তর করতে পেরেছেন, গুড। এটা অবশ্যই খুব ভালো যে রাজা সুলতান উত্তর করেছেন, কামরুল হাসান শুভ উত্তর করেছেন, যে আপনাদের উত্তরটি সকলেরই ঠিক আছে। এরপর আসেন, আপনাকে প্রশ্ন যদি করা হয় যে বাংলায় জ্যোতি বা ছেদ চিহ্ন আছে কয়টি? আপনাকে যদি প্রশ্ন করি যে জ্যোতি বা ছেদ চিহ্ন আছে কতটি, এটা একটু সবাই উত্তরে লিখবেন যে জ্যোতি বা ছেদ চিহ্ন আছে কতটি। ওকে, আসিফুল হাসান সোহেল কমেন্ট করেছেন, আপনার উত্তরটি আমি দেখেছি, কিন্তু উত্তরটি ঠিক আছে কি না ভুল আছে ওটা আমি একটু পরে বলছি। ওকে, রাজিয়া সুলতানাও কমেন্ট করেছেন, ঠিক আছে। শারমিন রহমান শামাও কমেন্ট করেছেন। আপনারা কমেন্ট বেশিরভাগই করছেন যে 12টি। তো একটু ভেবেচিন্তে উত্তর করেন, আসলে কি 12টি? যদি প্রশ্ন করা হয় যে জ্যোতি বা ছেদ চিহ্ন কতটি, ঠিক আছে। সবাই উত্তর করছেন 12টি। বুঝলাম না যে সবাই একই উত্তর করছেন কেন। দেখেন, যদি প্রশ্ন করা হয় জ্যোতি বা ছেদ চিহ্ন কতটি, বা বাংলায় মোট জ্যোতি বা ছেদ চিহ্ন কতটি, তখন উত্তর 12টি না, এটা উত্তর হবে 16টি। যদি বলে যে মোট জ্যোতি বা ছেদ চিহ্ন কতটি, উত্তর হবে হচ্ছে 16টি। আপনারা যে প্রশ্নের উত্তরটা করেছিলেন এটা 2012 সাল পর্যন্ত আমিও জানতাম, কিন্তু 2012 সালের পরে দেখবেন যে বাংলা একাডেমির একটা ব্যাকরণ আছে যে প্রমিত বাংলা ব্যাকরণ। এই প্রমিত বাংলা ব্যাকরণে স্পষ্ট করে দেওয়া আছে যে বাংলায় জ্যোতি বা ছেদ চিহ্ন আছে কতটি? 16টি। তার মানে আপনাকে এখন কিন্তু যেগুলো একটু কনফিউজিং উত্তর বা সর্বশেষ যা স্বীকৃত বাংলা একাডেমি থেকে, সেটাকে আপনাকে সঠিক উত্তর হিসেবে ধরে নিতে হবে। আর সেখানে যেহেতু দেওয়া আছে যে জ্যোতি বা ছেদ চিহ্ন 16টি, এই জন্য আপনাকে উত্তর অবশ্যই 16টি করতে হবে। এখন যদি অপশনে দেখেন যে 16টি নেই, অপশন হচ্ছে 12টি, তখন আপনি লিখবেন যে জ্যোতি বা ছেদ চিহ্ন 12টি। আর যদি অপশনে দেখেন যে 16টি আছে, তাহলে অবশ্যই আপনাকে 16টি দেখাতে হবে। এবং 2016 সালের যে এডিশন আছে প্রমিত বাংলা ব্যাকরণ, ঠিক সেখানেও একই কথাই বলা আছে, ঠিক আছে। তো এটা একটু কারেকশন করে নেন, জেনে রাখেন যে বাংলায় জ্যোতি বা ছেদ চিহ্ন কয়টি? 16টি। দেন আপনারা যে 12টি জানেন, ওই 12টি এর সঙ্গে নতুন যে 4টি যুক্ত হয়েছে, সেই 4টি কি? এই 4টিকে বেসিক্যালি বলা হয় যে ব্যাকরণিক চিহ্ন। এই 4টিকে কি বলা হয়? এই 4টি হচ্ছে ব্যাকরণিক চিহ্ন। এই 4টি ব্যাকরণিক চিহ্ন কি কি? দেখেন, 4টি ব্যাকরণিক চিহ্নের মধ্যে আছে, তীরদেই আছে হচ্ছে ধাতুমূল বা ক্রিয়ামূল বলতে পারি, তারপরে হচ্ছে উৎপন্ন চিহ্ন, আসলে গ্রেটার দেন লেস দেন আমরা বলি বেশি পরিচিত, আরেকটা হচ্ছে ইকুয়াল বা সমান। এই 4টি যা আছে, এই 4টিকে বেসিক্যালি আমরা বলি কি চিহ্ন? ব্যাকরণিক চিহ্ন। এই ব্যাকরণিক চিহ্নগুলোকে বাংলা একাডেমি জ্যোতি বা ছেদ চিহ্নের মধ্যে মানে অন্তর্ভুক্ত করেছে। সেই সুবাদে এখন মোট জ্যোতি বা ছেদ চিহ্ন কতটি? 16টি। যদি অপশনে 16 না থাকে, তখন আমরা 12 দাগাইতে পারবো। অথবা যদি কেউ আপনাকে প্রশ্নও করে যে জ্যোতি বা ছেদ চিহ্ন কত, তখন আপনাকে অবশ্যই কয়টি লিখতে হবে? 16টি লিখতে হবে। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। ওকে, এখন যদি আপনাকে প্রশ্ন করি জ্যোতি বা ছেদ চিহ্ন কতটি, অবশ্যই 16টি। ওকে, আসেন এরপরে আমরা কি শিখবো? এরপরে শিখবো যে কোন জ্যোতি চিহ্নে কতক্ষণ থামতে হয়। এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আমাদের এটা এখান থেকে মানে পরীক্ষায় রেগুলার প্রশ্ন আসে বা প্রতিনিয়ত প্রশ্ন আসে যে কোন জ্যোতি চিহ্নে কতক্ষণ থামতে হয়। আমরা এটা টেকনিক্যালি শেখার ট্রাই করব, ঠিক আছে। আর একটু জানাবেন যে আপনারা এইটুকু বুঝতে পেরেছেন কিনা যে কেন 16টি করা হলো, আর এখন জ্যোতি বা ছেদ চিহ্ন কতটি আছে, এই বিষয়ে কোনো কনফিউশন আছে কিনা। ওকে, আসেন আমরা পরবর্তী অপশনের দিকে আগে। আমরা এখন শিখবো যে জ্যোতি বা ছেদ চিহ্নে থামার টেকনিক, অর্থাৎ কোন জ্যোতি চিহ্নে আমরা কতক্ষণ থামবো। ওকে, খাতা লেখেন যে জ্যোতি বা ছেদ চিহ্নে থামার টেকনিক।
ওকে, আমি একটু আমার ফোনে সবসময় দেখতেছি যে আমার একটু পরে পরে দেখতেছি, এটার যে কি টেকনিক্যাল মানে কারণ সেটা আমি আসলে বুঝতেছি না। আমাকে জাস্ট একটা মিনিট টাইম দেবেন একটু। আমি কেন জানি অনেক পিছিয়ে থাকতেছি, সামনে আসবো যে কেন কিভাবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন এবং ঠিকঠাকই আছে। আসেন আমরা এখন শিখবো যে জ্যোতি বা ছেদ চিহ্নে থামার টেকনিক, অর্থাৎ কোন জ্যোতি বা ছেদ চিহ্নে কতক্ষণ থামবো বা কোথায় থামার প্রয়োজন নেই, এইগুলো নিয়ে শিখবো। ওকে আসেন আমরা টেকনিক্যালি শিখবো। টেকনিক নাম্বার 1, যে জ্যোতি বা ছেদ চিহ্নে থামার টেকনিক। আর আমি আরেকবার ঢুকে দেখি যে কী অবস্থা। আমি একটু মানে আপনাদের কমেন্টগুলো বা রিপ্লাইগুলো অনেক পরে পরে পাচ্ছি, আমি আমার ভিডিওটা অনেক পরে পরে দেখছি। জি, এখন মোটামুটি মনে হয় ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মীরা মঞ্জিল আমাকে সাজেস্ট করেছেন যে স্যার বের হয়ে আবার জয়েন দিলে হবে। গুড, থ্যাংক ইউ। আসেন এখন আমরা একটু দেখি যে কী অবস্থা। 1 নম্বর টেকনিকতে লেখেন, সবাই লিখবেন যে 1 ইকুয়াল উক। একটু ফাঁকা করে লিখবেন যাতে আপনাদের পরবর্তী কিছু লিখতে চাইলে সুবিধা হয়। দেখেন এই যে 1 লিখেছি, এই 1 বলতে কি বুঝি? এই 1 মানে হচ্ছে 1 বলতে যত সময় প্রয়োজন, 1 বলতে যত সময় প্রয়োজন। ঠিক আছে? তো খাতায় লিখবেন যে 1 ইকুয়াল উ। এই রস্য আছে, এই রস্যদের বুঝি আমরা যে উদ্ধরণ চিহ্ন। রস্য ইকুয়াল হচ্ছে উদ্ধরণ চিহ্ন। আর এখানে কতে আছে, কতে হচ্ছে কমা, কতে কি আছে, কমা। এবং অনেকে প্রশ্ন করতে পারেন যে উদ্ধরণ চিহ্ন কি, অর্থাৎ আপনারা ইনভার্টেড কমা ভালো করে বোঝেন। যখন ন্যারেশন করি আমরা বা উক্তি পরিবর্তন করি, উক্তি করি, তখন দেখবেন যে আমরা যে দুই পাশে যে কমাটা দেই এটাকে বলছি আমরা হচ্ছে উদ্ধরণ চিহ্ন, বা ইংরেজিতে বলি হচ্ছে ইনভার্টেড কমা। আর কমাকে তো আপনারা চিনেন কমা। তার মধ্যে এখানে এই কমা আর উদ্ধরণ চিহ্নে থামতে হচ্ছে কতক্ষণ। দেখেন আপনাকে যে প্রশ্ন করি যে কমা আর উদ্ধরণ চিহ্নে থামতে হচ্ছে কতক্ষণ, 1 বলতে যত সময় লাগে। তো এখান থেকে পরীক্ষায় কিন্তু দুইভাবে প্রশ্ন আসে। প্রশ্ন আসে কীভাবে, যে কমাতে থামতে হচ্ছে কতক্ষণ। তাহলে আপনাকে যে প্রশ্ন করি যে কমাতে থামতে হচ্ছে কতক্ষণ, উত্তর দিবেন যে 1 বলতে যত সময় প্রয়োজন। ঠিক একইভাবে যদি প্রশ্ন করা হয় উদ্ধরণ চিহ্নে থামতে হয় কতক্ষণ, তখন উত্তর হবে যে 1 বলতে যত সময় লাগে। অথবা এটাকে আবার এইভাবে প্রশ্ন হতে পারে যে 1 বলতে যত সময় লাগে থামতে হয় কোন বিরাম চিহ্নে, উত্তর হবে কমা অথবা উদ্ধরণ চিহ্ন। সহজ না এটা? বুঝতে পেরেছেন? ওকে, আশা করছি এটা লেখা হয়ে গেছে। ওকে, এরপর আসে আমরা দ্বিতীয় টেকনিকটা দেখি। আমরা দ্বিতীয় টেকনিক শিখবো ঠিক এখান থেকেই। দেখেন আমরা জানি কিন্তু যে কমা সমান কি বলতেছি, যে 1 বলতে যত সময় প্রয়োজন পড়ে। তো আমরা এটাকে আমরা একটু জাস্ট কমা আকারে লিখি, একটু বড় করে লিখি, দেখতে সুবিধা হবে। কমা ইকুয়াল কি, যে 1 বলতে যত সময় প্রয়োজন। দেখেন কমা কি, কমা ইকুয়াল হচ্ছে 1 বলতে যত সময় প্রয়োজন, অর্থাৎ 1 বলতে যত সময় লাগে আমাদের কমাতে থামতে হয়, ঠিক ততক্ষণে থামতে হয়। এরপরে দেখেন আমরা যদি এখান থেকে করি যে এই কমার উপরে যদি একটা ডট দিয়ে দেই, ওকে একটু উত্তর করবেন, যদি আমি কমার উপরে ডট দিয়ে দিই তাহলে সেই কমাটা কি হয়ে যাচ্ছে, এটা একটু জানাবেন। কমার উপরে যদি ডট দিয়ে দিই তাহলে কি হয়ে যাচ্ছে। ওকে দেখেন কমার উপরে ডট দিলে কি হচ্ছে, অবশ্যই এটা সেমিকোলন হয়ে যাচ্ছে, এটার কমা থাকছে না। এখন যেহেতু ইকুয়েশন বানিয়েছি, ইকুয়েশনে এই পাশে যেহেতু কিছু করেছে, তো এই পাশে কিছু কিছু করতে হবে, তখন 1-এর উপরে আমরা ডট না দিয়ে এরপর স্কোয়ার দেবো। 1 তারপর স্কোয়ার বলতে যত সময় লাগে, এই স্কোয়ার দিয়ে বোঝাচ্ছে যে 1 বলার দ্বিগুণ সময় প্রয়োজন। অর্থাৎ এই স্কোয়ার দ্বারা বুঝবো যে 1 বলার দ্বিগুণ সময়। তার মধ্যে দেখেন আমরা সেমিকোলনে থামবো কতক্ষণ, সেমিকোলনে থামবো যে 1 বলার দ্বিগুণ সময়। বুঝতে পারছেন? যদিও এটা কিন্তু ইকুয়েশন মিলে না, জাস্ট আমরা মনে রাখার সুবাদে বা টেকনিকটাকে মেলানোর সুবাদে এই কাজটা করেছি। ওকে, এখন যদি প্রশ্ন করা হয় যে সেমিকোলনে থামতে হবে কতক্ষণ, সেমিকোলনে আমরা থামবো যে 1 বলার দ্বিগুণ সময়। ঠিক আছে? ওকে, এখান থেকে দেখেন প্রশ্ন আসে কিভাবে। এখান থেকে প্রশ্ন আসে এরকম যে কোমার সঙ্গে রিলেট করে সেমিকোলনের প্রশ্ন আসে।
প্রশ্ন এসেছিল এভাবে যে কমার চেয়ে বেশি থামার প্রয়োজন হলে আমরা কোন জ্যোতি বা ছেদচিহ্ন ব্যবহার করি, তখন উত্তর হবে সেমিকোলন। কারণ কি কমাতে থামতে হয় এক বলতে যত সময় লাগে, আর কমার পরে যে সেমিকোলন আছে সেমিকোলন থামবি এক বলার দ্বিগুণ সময়। আর সেমিকোলনের বাংলা কি জানা আছে? সেমিকোলনের বাংলা হচ্ছে বলে কিসেদ? অর্ধচ্ছেদ। কমাকে বলছি আমরা পাদচ্ছেদ। ওকে, হ্যাঁ, শারমিন রহমান শামা কমেন্ট করছে যে সেমিকোলন হচ্ছে এক বলার দ্বিগুণ সময়। ওকে, এরপরে 3 নম্বরে আসে। 3 নম্বর আমরা একসঙ্গে শর্টকাটে বলতে পারি হাইব্রা, অথবা বলতে পারি যে হাইফেন, তারপর হচ্ছে ইলেক, এরপর কমা হচ্ছে ব্র্যাকেট। লেখেন যে হাইফেন, ইলেক, ব্র্যাকেট, এই তিনটাতে আমাদের থামার কোনো প্রয়োজন নেই। দ্যাটস আমরা কী দিব? ক্রস দিব। আমি আবার বলছি যে হাইফেন, ইলেক, ব্র্যাকেট, কী কী আছে? হাইফেন, ইলেক, ব্র্যাকেট, ইকুয়াল কী দিয়েছি? ক্রস দিয়েছি। কারণ এই তিনটাতে থামার আর কোনো প্রয়োজন নেই, এখানে আমাদের থামতে হয় না। এখন প্রশ্ন করতে পারে যে এগুলোতে কেন থামছে? কারণ এগুলো তো আমার থামার কোনো প্রয়োজন নেই। এখন দেখেন এই তিনটাতে যদি থামতে হচ্ছে না, এখন বাকি যা আছে আমরা 4 নম্বর দিয়ে লিখছি। এখন প্রশ্ন করতে পারবে ইলেক কি? দেখেন ইলেক হচ্ছে লোপ চিহ্ন। ইলেক কি চিহ্ন? লোপ চিহ্ন। হাইফেন তো চিনেন, ব্র্যাকেটটাও বোঝেন। ইলেক হচ্ছে লোপ চিহ্ন। আমরা লোপ চিহ্নের ব্যবহার কিন্তু আগে দেখতাম, এখন কিন্তু লোপ চিহ্নের ব্যবহারটা অনেক কমে গিয়েছে। যেমন অনেক সময় লেখা থাকতো যে আমার জন্য কটা কমলা লেবু এনো, বা আমার জন্য কয়টা মানে আম এনো। আমরা কিন্তু এই কটাকে এইভাবে লিখলাম। এই কটা আসতো কই থেকে? কয়েকটি বা কয়টা। ঠিক আছে, এই কয়টাকে সংক্ষিপ্ত করে, অন্তঃকে সংক্ষিপ্ত করে আমরা এক বলবি কটা। আবার বলা হয় না যে দুইটি থেকে দুটো, আমরা কিন্তু আগে লিখতাম যে দুটো। যখন দুটো লিখতাম তখন দুটো আগে লেখা দেখবেন যে এইভাবে একটা ছোট্ট করে একটা কমা দিয়ে এইভাবে লিখতো দুটো। এটাকে বলছি আমরা ইলেক। কি বলছি? ইলেক। এই ইলেকে থামার প্রয়োজন নেই। আর এখন ধীরে ধীরে ইলেকের ব্যবহার শেষ হয়ে যাচ্ছে, ইলেকের ব্যবহার থাকছে না, একসঙ্গে লিখে আমরা দুটো কয়টি। যাক, আর এগুলোতে থামার কোনো প্রয়োজন নেই, যেহেতু আগে প্রয়োজন ছিল, এখনও মানে আগে এগুলো ব্যবহার করা হতো, এখনও মোটামুটি ব্যবহার করা হয়, সেইটাই হচ্ছে এখানে। তো থামতে হচ্ছে না কয়টাতে? আমরা থামছি না তিনটাতে। কী কী থামছি না? যে হাইফেন, ইলেক, ব্র্যাকেট। ঠিক আছে, ওকে। এরপর আসুন পরবর্তী অপশন আছে 4 নাম্বার। 4 নাম্বার অপশন হচ্ছে যে বিবিএস, অথবা বলতে পারি যে বাদ বাকি সব। কি বলতে পারি? যে বাদ বাকি সবে, বাদ বাকি সবে আমরা থামবো কতক্ষণ? 1 সেকেন্ড। ওকে, 1 সেকেন্ড পূর্ণাঙ্গভাবে লিখি, নাহলে এখন দেখেন বাদ বাকি সবে থামছে কতক্ষণ? 1 সেকেন্ড। এই বাদ বাকি সবে কি কি আছে? এখানে আছে 6টি। দেখেন 1 সেকেন্ড করে থামবো কয়টিতে? 6টিতে থামবো। এখানে আছে কয়টি? একটু আমরা হিসাব করে দেখি। দেখেন এই দেখেন 1 নাম্বার, এক বলতে যত সময় লাগে, এখানে আছে কয়টা? 2টা, উদ্ধন চিহ্ন আর কমা। আমরা হিসাব করে দেখি যে কয়টা শিখলাম। দেখেন এই 1 নম্বরে জ্যোতি বা চিত্র পেয়েছে কয়টি? 2টি। আবার দেখুন 2 নম্বরে পেয়েছি কি? সেমিকোলন ইকুয়াল এক বলার দ্বিগুণ সময়। তোমার এখানে সেমিকোলন পেয়েছে, কমা তো আগেই ছিল, তাহলে এখানে পেয়েছি কয়টি? 1টি। তাহলে 1 আর 2 মিলে মোট জ্যোতি বা চিত্র পেয়েছে কয়টি? 3টি। এরপর দেখেন 3 নাম্বার কি গেছে? হাইফেন, ইলেক, ব্র্যাকেট। তাহলে এখানে পেলাম কয়টি? এখানেও পেয়েছি 3টি। তাহলে এখানে 3, এখানে 3, কয়টি হলো? 6টি। আর এখান থেকে বেসিক্যালি পাচ্ছ কয়টি? 6টি। 6 6 12। এই 12টাই আগে ছিল, আর পরে ব্যাকগ্রাউন্ডে যে 4টি আছে, এই 4টি তো থামার প্রয়োজন, ওই 4টি যুক্ত হয়েছে। এই বেসিক্যালি 12টি, আর ওই দিকে 4টা, মোট 16টি। এই 4টিকে কি আমরা এই 6, এখানে যে 6টি আছে 4 নম্বরে, যে বাদ বাকি সবাই 1 সেকেন্ড, যে 1 সেকেন্ড করে যে 6টা থামতে হবে, আমরা সেই 6টা লিখে দেখাচ্ছি। দেখেন প্রথমেই হচ্ছে দাড়ি। আচ্ছা, আমি মিশিয়ে দিয়ে উপরে লিখি, তাহলে বেশি ইজি হবে। আশা করছি এটা বুঝতে পেরেছেন। এটা মিশিয়ে দিলাম, এখানে ওইগুলো লিখছি, তাহলে আপনাদের জন্য আরও বেশি ইজি হয়ে যাবে। এরপর আমি রিপিট করে দিব, আশা করছি প্রবলেম হবে না। দেখেন 1 সেকেন্ড থামছি কিসে কিসে? আমরা 1 সেকেন্ড থামছি হচ্ছে দাড়িতে। কই? দাড়ি। দেখেন দাড়িতে থামছে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। এরপরে আমরা থামছি কোথায়? থামছে হচ্ছে কোলনে। কোথায়? কোলন। কোলনে 1 সেকেন্ড। আবার দেখেন যখন লিখবো ড্যাশ, ড্যাশে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। আবার যখন লিখবো যে কোলন ড্যাশ, কি লিখতেছি? কোলন ড্যাশ। এই কোলন ড্যাশও কয় সেকেন্ড? 1 সেকেন্ড। এরপর হচ্ছে প্রশ্নসূচক বা প্রশ্ন লিখলাম জাস্ট, প্রশ্নসূচকে থামবো কয় সেকেন্ড? 1 সেকেন্ড। আরেকটা আছে লাস্ট ওয়ান, বিস্ময়। কি আছে? বিস্ময়। এই বিস্ময় থামছে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। দেখেন তো আমরা এখানে পাচ্ছি কয়টা? 6টা। এই 6টাতে সবসময় থামছে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। কোথাও যদি আমরা
দাড়ি পাই, কোথাও যদি দাড়ি পাই এখানে থামবো কতক্ষণ? 1 সেকেন্ড। কোথাও যদি আমরা প্রশ্ন বা বিস্ময়সূচক পাই, চিহ্ন পাই, তাহলে থামবো কয় সেকেন্ড? 1 সেকেন্ড। ঠিক একইভাবে কোলন বা ড্যাশ বা কোলন ড্যাশ যদি পাই থামবো কতক্ষণ? 1 সেকেন্ড। তার মধ্যে এখানে আমাদের জ্যোতি বা ছেদ চিহ্নে থামার মোটামুটি যে একটা টেকনিক ছিল, এটার মাধ্যমে আমরা সবগুলোই শিখে ফেলেছি। এখন 4টি যে ব্যাকরণিক চিহ্ন আছে, এই 4টি ব্যাকরণিক চিহ্ন থামতে হয় না। আর এখান থেকে একটু ক্রিটিক্যাল প্রশ্ন হয়। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করে দেখি, আপনারা প্রশ্নের উত্তরটা করতে পারেন কিনা। একটা ছোট্ট একটা প্রশ্ন করে দেখেন, যদি বলে এরকম যে নিচের কোনটি বিরাম চিহ্ন ওকে, আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি বিরাম চিহ্ন নয়। একটু উত্তর মধ্যে দেখি যে এটার উত্তরটা কে সবার আগে দ্রুত দিতে পারেন, একটু ঝটপট উত্তর করেন যে নিচের কোনটি বিরাম চিহ্ন নয়। এটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন, দেখি আপনারা উত্তরটি করতে পারেন কিনা। ওকে, শারমিন রহমান শামা উনি উত্তর দিয়েছেন ক। উনি বলছেন যে পাদচ্ছেদ, যে পাদচ্ছেদ কোনো বিরাম চিহ্ন না। ঠিক আছে, আমি আরেকটু উত্তর দেখছি যে বাকিদের উত্তর কি আসে। দেখেন, প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি বিরাম চিহ্ন নয়। রাজিয়া সুলতানাও বলেছেন যে পাদচ্ছেদ। কাউসার পাশা বৃষ্টি বলেছেন ড্যাশ। এই তো কনফিউশন শুরু করে দিয়েছেন, কেউ বলছেন এ, আবার কেউ বলছেন বি বা ক বা খ, আবার মামুন আবদুল্লাহ আবার জোর দিয়ে বলছেন যে এ। তার মানে এখন পর্যন্ত এ জয়যুক্ত হয়েছে, আমরা বলতে পারি যে এতে ভোট বেশি আসছে। ওকে, এ আবার বি এর মধ্যে যুদ্ধ চলছে, তবে এখন পর্যন্ত এ মানে বেশি ভোট পেয়ে আছে। আচ্ছা, এর কিন্তু সোহেল রানা একটু মানে স্রোতের বিপরীতে গিয়েছেন, উনি মানে এওতে নেই বিউতে নেই, উনি আবার আছেন সিতে, মানে হাইফেন দাগিয়েছেন অর্থাৎ গতে দাগিয়েছেন। আবার এর মধ্যে আবার মাসুদ উনি আছেন ক। তার মানে বেশিরভাগই কতে উত্তর করছেন, তার মানে ক হওয়ার সম্ভাবনাটা একটু বেশি। কিন্তু এর মধ্যে আবার শরীফ ভাইয়া এবং হাসান রাকিব এই দুজন আবার গতে মানে চোখ ফিরিয়েছেন, না গ উত্তর দিয়েছেন। কিন্তু এখানে অবহেলিত হয়ে আছে ঘ। ঘর সঙ্গে কেউ নেই কেন, একটু কেউ ঘ দাগান তাহলে মনে করেন 4টা কেউ না কেউ বলছেন, অবশ্যই একটা না একটা তো হবেই, তাই না? কিন্তু এতে বেশি ভোট পড়ছে। আবার মামুন আবদুল্লাহ উনি কমেন্ট করে জানিয়েছেন যে উত্তর হবে এ। ওকে, এবার মীরা মঞ্জিলা বলছেন যে সবগুলি তো বিরাম চিহ্ন এবং সঙ্গে একটা ভ্যাটকানো ইমোজি দিয়েছেন। ওকে, ঠিক আছে, আমরা একটু পরে এক্সপ্লেনেশন দিচ্ছি যে কোনটাকে আমরা বিরাম চিহ্ন বলবো আর কোনটাকে বিরাম চিহ্ন বলবে না। ওকে, ইসমাইল গাজীও দেখিয়েছেন এ। তার মানে দেখছেন যে আমি এতক্ষণ ধরে আপনাদের জ্যোতি বা ছেদ বিরাম চিহ্ন পড়াচ্ছি, কিন্তু এখন পর্যন্ত আপনারা উত্তর করতে খুব কনফিউজড হয়ে যাচ্ছেন যে কোনটি বিরাম চিহ্ন আর কোনটি বিরাম চিহ্ন না। তবে বেশিরভাগই উত্তর ভুল দিয়েছেন, মাত্র 3 থেকে 4 জন উত্তর ঠিক দিয়েছেন। এবং এর মধ্যে আরেকটা ভাইকে পেয়েছি, তার নাম হচ্ছে কামরুল হাসান শুভ। উনি আমার কথা শুনে আবেগে বশীভূত হয়ে ঘ উত্তর করেছেন, ভেবেছেন হয়তো বা হয়ে যাবে, কিন্তু আপনি উত্তরটি খুব চমৎকার করে ভুল উত্তর দিয়েছেন। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ঠিক আছে, হাসিফ বাবার ব্যাখ্যা করেছেন। এবার আমি ব্যাখ্যায় আসি, এটার উত্তর হবে কি। দেখেন, বেশিরভাগই উত্তর করছেন হচ্ছে ক, নিচের কোনটি বিরাম চিহ্ন না। উত্তর হচ্ছে পাদচ্ছেদ বলেছেন। বলেন পাদচ্ছেদ মানে কি? পাদচ্ছেদ মানে হচ্ছে কোমা। কোমা অবশ্যই বিরাম চিহ্ন। পাদচ্ছেদ বলতে কি বুঝি? কোমা। কারণ কি, এই কোমা থেকে কি একদম পায়ে, পাদ মানে কি পা, তাই না? পায়ের জায়গাতে থাকে, এই জন্য পাদচ্ছেদ বলা হয়। আর সেমিকোলন দিকে হচ্ছে অর্ধচ্ছেদ, আর দাড়িকে বলা হচ্ছে পূর্ণচ্ছেদ। ওকে, যাই হোক, তার মানে কমা, কমা অবশ্যই একটা বিরাম চিহ্ন এখানে থামার প্রয়োজন আছে। এরপর দেখেন ড্যাশ, ড্যাশে থামছে কতক্ষণ? 1 সেকেন্ড। দেখেন, বিরাম চিহ্ন আর জ্যোতি বা জ্যোতি চিহ্নের মধ্যে পার্থক্য কি? বিরাম চিহ্নে অবশ্যই আপনাকে থামার প্রয়োজন আছে, যেখানে থামবেন বা যেখানে দম নেবেন তাই তো বিরাম, তাই না? কিন্তু সকল জ্যোতি বা ছেদ চিহ্নই কি মানে সকল বিরাম চিহ্নই জ্যোতি বা ছেদ চিহ্ন, কিন্তু সকল জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন বিরাম চিহ্ন না, এটা বুঝতে হবে। কারণ যেখানে আমাদের বিরামের প্রয়োজন আছে সেগুলি বিরাম চিহ্ন, আর যেখানে আমাদের বিরামের প্রয়োজন নেই তা আমাদের বিরাম চিহ্ন না।
এখন দেখেন এই জায়গাতে ড্যাশে 1 সেকেন্ড থামছেন, কোমাতে থামবেন এক বলতে যত সময় লাগে, ঠিক কোলনে থামবেন কতক্ষণ, 1 সেকেন্ড। তাহলে দেখেন হাইফেন, এই হাইফেনে কি 1 ঘন্টা ধরে থামেন? হাইফেনে কি থামার প্রয়োজন আছে? অবশ্যই না। যেহেতু হাইফেনে থামার কোনো প্রয়োজন নেই, হাইফেনে কি নেই? হাইফেনে থামার কোনো প্রয়োজন নেই, এই জন্য হাইফেন কোনো বিরাম চিহ্ন না। হাইফেন কি না? বিরাম চিহ্ন না। তবে হাইফেন জ্যোতি বা ছেদ চিহ্ন, হাইফেন জ্যোতি বা ছেদ চিহ্ন, এখানে কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে হাইফেন কোনো বিরাম চিহ্ন না। তাহলে আপনাকে যে প্রশ্ন করা হয় যে এই যে 12টি শিখলাম, এই 12টির মধ্যে দেখেন 3টি কিন্তু বিরাম চিহ্ন না, ঠিক আছে? টোটাল কিন্তু জ্যোতি বা ছেদ করে 16টি, টোটাল বা সর্বমোট জ্যোতি বা ছেদ চিহ্ন কয়টি? 16টি। ওকে, আশা করছি উত্তরটা পেয়ে গেছেন। কিন্তু এটা কিন্তু একটা মানে প্রশ্ন ছিল, একটা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই প্রশ্ন ছিল যে নিচের কোনটি বিরাম মানে বিরাম চিহ্ন না। তো এটা থেকে কিন্তু অনেকেই ভয় খেয়ে গেছিল যে বিরাম চিহ্ন না, এটা হয় কিভাবে? সবগুলি তো আমরা জানি যে জ্যোতি ছেদ চিহ্ন, যেগুলিকে আমরা জ্যোতি চিহ্ন জানি সেগুলিকে ছেদ চিহ্ন জানি, এবং একই বিষয়গুলোকে আমরা কি জানি যে বিরাম চিহ্ন। কিন্তু আসলে বিরাম চিহ্নর বিষয়টা একটু ভিন্ন। বিরাম যেহেতু বলেই দেওয়া আছে যেখানে বিরাম নিতে পারবেন বা থামতে পারবেন, আমরা শুধু সেটাকেই জ্যোতি মানে বিরাম চিহ্ন বলবো, আর অন্যগুলোকে জ্যোতি বা ছেদ চিহ্ন বলবো। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা এবার যদি আরেকটা প্রশ্ন করি আপনাদেরকে, এখান থেকে যদি আরেকটা প্রশ্ন করি ফেলি আপনাকে, যদি বলে এরকম যে বিরাম চিহ্ন কয়টি? বিরাম চিহ্ন মোট কয়টি? কোনো অপশন নেই, অপশন ছাড়া উত্তর করেন এক বাক্যে। আপনাকে প্রশ্ন করলাম যে বিরাম চিহ্ন মোট কয়টি, এইটাও কিন্তু একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন। আপনি একটু উত্তর করবেন যে বিরাম চিহ্ন কয়টি। ঠিক আছে, আপনারা উত্তর করেন, আমি একটু দেখছি। চটপট উত্তর করেন দেখি এটার, যে আপনাকে যে প্রশ্ন করা হয় যে বিরাম চিহ্ন কতটি। ওকে, মীরা মঞ্জুর উত্তর করছেন 6টি, কেউ উত্তর করছেন 9টি, আবার কেউ উত্তর করছেন 3টি। গুড। ওকে, বিরাম চিহ্ন আবার কাউসার পাশা বৃষ্টি, উনি উত্তর করছেন 9টি, মানে এবার 9-এর উত্তরটা বেশি আসছে। হাসিবুল ইসলাম সোহেল 9টি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এটার উত্তর মোটামুটি বেশিরভাগই ঠিক দিয়েছেন। আসেন এবার আমি একটু ব্যাখ্যা করছি। হ্যাঁ, 6 মাইনাস মানে 16 মাইনাস 4 মাইনাস 3, এভাবে উত্তর করছেন। গুড, ঠিক আছে, বুদ্ধি হ্যাজ আপনার। আসেন একটু এক্সপ্লেনেশন দিচ্ছি। দেখেন যদি বলে যে বিরাম চিহ্ন মোট কয়টি, বিরাম চিহ্ন মোট কয়টি, এটার উত্তর হবে হচ্ছে 9টি। কেন 9টি? দেখেন আমরা জানি যে জ্যোতি বা ছেদ চিহ্ন মোট কয়টি, জ্যোতি বা ছেদ চিহ্ন মোট হচ্ছে 16টি। মোট কয়টি? 16টি। এটা নিয়ে কোনো কনফিউশন নেই। এই 16-র মধ্যে দেখেন আমাদের 4টি আছে ব্যাকরণিক চিহ্ন। 4টি কি ব্যাকরণিক চিহ্ন? এই 4টা বাদ দিয়ে দেন, 4টি বাদলে থাকে হচ্ছে 12টি। এই 12টির মধ্যে আবার 3টিতে হাইফেন ইলেক ব্র্যাকেট, এই 3টিতে থামার কোনো প্রয়োজন নেই। তাহলে থাকছে কয়টি? 9টি। এই 9টিকেই বলছি আমরা কি চিহ্ন? বিরাম চিহ্ন। এই 9টিকেই বলছি আমরা বিরাম চিহ্ন, কারণ এই 9টিতে আমাদের থামার প্রয়োজন পড়ে বা থামতে হয়, এই জন্য এই 9টিকেই বলছি আমরা বিরাম চিহ্ন। ওকে, এরপরে আসেন আবার একটা প্রশ্ন। প্রশ্ন বলতে যে বাংলার নিজস্ব বিরাম চিহ্ন কোনটি? বাংলার নিজস্ব, বাংলার নিজস্ব বিরাম বা ছেদ চিহ্ন কোনটি? এটা তো কোনো অপশন ছাড়া উত্তর করবেন। আপনার জন্য প্রশ্ন যে বাংলার নিজস্ব বিরাম বা ছেদ চিহ্ন কোনটি? আপনি উত্তর করতে থাকুন, আমি আপনার কমেন্ট চেক করছি। মোকাররম হোসেন রাজীব 8টি উত্তর দিয়েছেন, উনি উত্তরটি ভুল দিয়েছেন, উত্তর হবে 9টি। ঠিক আছে,
ওকে, কামরুল হাসান শুভ, আচ্ছা এটা মনে হয় উত্তরটা আমি আগেই ফাঁস করে দিয়েছি, এই জন্য ওনাকেই উত্তর আগে দিতে পেরেছেন, কারণ আমি হয়তো প্রথমের দিকেই বলে ফেলেছিলাম, হয়তো আবেগে বা মনের ভুলে বলে ফেলেছিলাম যে একটাই শুধু আছে বাংলাতে নেওয়া হয়েছে আর বাকিগুলো সব ইংরেজিতে নেওয়া হয়েছে, তা হচ্ছে কি বলতো, দাড়ি। ওকে ঠিক আছে, এই উত্তর ঠিক আছে যে বাংলারই। এবার আপনাদের জন্য আরেকটা প্রশ্ন করছি, আর দু তিনটা প্রশ্ন করে এটা শেষ করছি, আর কোনটার প্রতি গুরুত্ব দিয়ে পড়বেন তা আমি একটু পরে বলছি। এবার প্রশ্নের উত্তর করবেন যে একটি পূর্ণ বাক্যের শেষে, প্রশ্ন হচ্ছে এরকম যে একটি পূর্ণ বাক্যের শেষে কয়টি বিরাম চিহ্ন বসতে পারে? একটি পূর্ণ বাক্যের শেষে কতটি বিরাম চিহ্ন বসতে পারে? দেখি উত্তর করেন তো, যে একটি পূর্ণ বাক্যের শেষে বা পূর্ণাঙ্গ বাক্যের শেষে কয়টি জ্যোতি বা ছেদ চিহ্ন অথবা বিরাম চিহ্ন, বেসিক্যালি বিরাম চিহ্ন বসতে পারে, কারণ এখানে পূর্ণাঙ্গ বাক্য শেষ করতে গেলে অবশ্যই বিরাম চিহ্ন দিয়ে শেষ করতে হবে। ওকে, হাসান রাকিব উত্তর দিচ্ছেন তিনটি কুমকুম। আপনি মনে হয় আগের প্রশ্ন উত্তর করছেন না নতুনভাবে উত্তর করছেন, এই বিষয়টা একটু আমি কনফিউজড। উনি উত্তর করছেন যে 9টি। আবার ফাতেমা রিক্তা আপনি বলছেন একটি, সেই একটিটা কি একটু জানতে চাচ্ছি আমি। ওকে, কাউসার পাশা বৃষ্টি উনি উত্তর করছেন 3টি। আপাতত 3টি জয়যুক্ত হয়েছে, মানে 3টি বিষয়ে উত্তর বেশি আছে। ওকে ঠিক আছে, কামরুল হাসান শুভ উনি 3টি লিখে দিয়েছেন। হ্যাঁ, এটার উত্তর হবে কয়টি? দেখেন যে একটি পূর্ণ বাক্যের শেষে কতটি বিরাম চিহ্ন বসতে পারে? 3টি বসতে পারে। কি কি বসতে পারে দেখেন, একটা বাক্যের শেষে পূর্ণাঙ্গভাবে দাড়ি বসতে পারে, এরপরে বসতে পারে বিস্ময় সূচক। ঠিক আছে, বিশ্বসূচক আগেও বসতে পারে, মানে আগে তো না, মাঝেও বসতে পারে, শেষেও বসতে পারে। এরপর বসতে পারে কি প্রশ্নবোধক, কি বসতে পারে? প্রশ্নবোধক বা প্রশ্নসূচক। এই তিনটা হচ্ছে একটি পূর্ণাঙ্গ বাক্যের শেষে বসতে পারে। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন, অনেকগুলো এই বিষয়ে কথা বললাম। এবার আসেন যে এই জ্যোতি বা ছেদ চিহ্নে কোনগুলো একটু গুরুত্ব সহকারে পড়বে বা কার কার ব্যবহার একটু দেখবেন। দেখেন আমি আপনাদের জন্য কয়েকটি পয়েন্টের নাম বলছি, এগুলো খাতে একটু লিখে নেবেন। দেখেন আপনি খুব ভালো করে কমার ব্যবহার পড়বেন, এই ব্যবহারগুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় মানে অহরহ প্রশ্ন আসে। ঠিক আছে, মানে সম্বোধনের পরে কমা বসে বা বাড়ির নামের পরে বা বিভিন্ন ক্ষেত্রে কমা বসে, কোথাও কোথাও কমা বসে। এই কমা থেকে কিন্তু অনেকবার প্রশ্ন পরীক্ষা হয়েছে, ওইগুলো থেকে না গেলাম। আপনি জাস্ট লেকচার শিট দেখে, আমাদের যে লেকচার শিট আছে সেই লেকচার শিট দেখে, অথবা আপনার কাছে যে বইগুলো আছে, মানে সাপোর্টিভ যে বইগুলো আছে সেই বইগুলো থেকে আপনি কমার ব্যবহার করতে পারেন। অথবা আপনার কাছে ক্লাস 9-10 হয়তো একটা বোর্ড বই থাকার কথা, যেটা সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে প্রচলিত ব্যাকরণ পাঠের জন্য জনপ্রিয় বই, সে বই হচ্ছে নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বই, বোর্ড বইটা আছে, ওখান থেকে কমার ব্যবহার পড়বেন। ওখান থেকে কমার ব্যবহার হুবহু পরীক্ষা আসে, মানে সোজাসুজি চলে আসে। তো কমার ব্যবহার আপনার জন্য গুরুত্বপূর্ণ। এরপরে যার ব্যবহার শিখবেন তা হচ্ছে ড্যাশের ব্যবহার শিখবেন, যে ড্যাশ কোথায় বসে সংজ্ঞাটা দেখে নেবেন, সংজ্ঞা আকারে একটা দেওয়া আছে এক লাইনে, ওটা দেখে নেবেন। এরপর হচ্ছে কোলনের ব্যবহার দেখবেন, কোলন। এরপর দেখবেন যে হাইফেন, এই চারটা দেখবেন যে কমা, ড্যাশ, কোলন, হাইফেন, এই চারটার ব্যবহার একটু চোখ বুলিয়ে রাখবেন। এখান থেকে ডিরেক্ট এমসিকিউ আকারের প্রশ্ন আসে, অথবা সরাসরি প্রশ্ন আসে যে কোমায় মানে কোনটিতে কোমা ব্যবহৃত হয় বা কোনটিতে ড্যাশ ব্যবহৃত হয়, অথবা পুরোটাই দিয়ে বলবো যে এটি কোনটিতে ব্যবহার হয়, উত্তর হবে ড্যাশ। ঠিক আছে, এই চারটার ব্যবহার একটু দেখবেন, তাহলে আশা করছি আপনার জ্যোতি বা ছেদ চিহ্নের আর কোনো তেমন প্রবলেম থাকবে না, এবং আশা করছি এখনও আপনাদের জ্যোতি বা ছেদ চিহ্নের তেমন কোনো প্রবলেম নেই। ওকে, রাজা সূত্র বলছে একটি, উত্তর একটি না, উত্তর হবে 3টি, এবং কাউসার পাশে বৃষ্টি উনি 3টে বার লিখে দিয়েছেন, খুব চমৎকার কাজ করছেন, আপনাকে থ্যাংক ইউ। ওকে, জ্যোতি বা ছেদ চিহ্ন নিয়ে আর কোনো প্রশ্ন আছে আপনাদের? যদি প্রশ্ন থাকে তাহলে লিখে রাখুন, আমি ওটার উত্তর দেওয়ার ট্রাই করছি, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমি পরবর্তী অপশন চলে যাব। আজকে আমাদের জ্যোতি বা ছেদ চিহ্নের কাহিনী শেষ। এখন আমরা যে বিষয় শিখবো, সবচেয়ে যা আপনাদের ভয়ানক বিষয় এবং ভয়ঙ্কর বিষয়, তা হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়। ঠিক আছে, আচ্ছা আমরা একটু পরে প্রকৃতি ও প্রত্যয় শিখবো। ওকে, কুমকুম লিখেন শুধু দাড়ি, না দাড়ি না, ওটা পূর্ণাঙ্গ বাক্যে 3টে বসতে পারে, একটা হচ্ছে দাড়ি, একটা হচ্ছে বিশ্বসূচক, আর একটা প্রশ্নবোধক। ওকে, আচ্ছা আমরা এই কাহিনী শেষ করি, এখানকার পড়াশোনা শেষ করে ফেললাম, জ্যোতি বা ছেদ চিহ্নের পড়াশোনা শেষ করলাম। এখন আমরা যে টপিক নিয়ে শিখব তা হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়।
ওকে, প্রকৃতি ও প্রত্যয় পড়তে গেলে আমাকে প্রথমে বুঝতে হবে যে প্রকৃতি বলতে কি বুঝি আর প্রত্যয় বলতে কি বুঝি। যখন এই দুটার বেসিক বিষয়টা বুঝবো প্রকৃতি কি প্রত্যয় কি, তখন আমাদের বুঝতে সুবিধা হবে। আর আমি একটু দেখি যে আপনাদের আর কোনো প্রবলেম আছে কিনা। আশা করছি এখানে আর কোনো প্রবলেম নেই। ঠিক আছে, যদি প্রবলেম না থাকে তাহলে ঝটপট লিখে ফেলুন যে প্রকৃতি ও প্রত্যয়। আমরা এখান থেকে মীরা মুঞ্জা বলছে জি স্যার, প্রত্যয় অনেক কঠিন লাগে। কঠিন লাগার একটু কারণ আছে, এটা আসলে একটু কঠিনই বিষয়। আর কঠিন হওয়ার কেন কারণ এটা আমি একটু পরে এক্সপ্লেন দিচ্ছি, ঠিক আছে? তবে আমরা ট্রাই করব যতটুকু সহজ করে পড়া যায় বা যতটুকু আপনাকে সহজ করে দেওয়া যায়, ঠিক আছে? আমাদের কাজ তো আসলে আপনাদেরকে তো গুলিয়ে দেওয়া না বা মুখস্থ করে দেওয়া না। আমাদের কাজ হচ্ছে যে মুখস্থ মানে যেগুলো একটু কঠিন সেগুলোকে বুঝিয়ে দেওয়া, সেই বিষয়গুলোকে একটু মুখস্থ করার সহজ পন্থা বলে দেওয়া, যে কিভাবে উত্তর করতে পারবেন বা কিভাবে উত্তর করবেন সেই বিষয়ে একটু জাস্ট হেল্প করা। আর বাকি কাজ আপনাকেই করতে হবে, ঠিক আছে? ওকে, প্রকৃতি হচ্ছে ধাতু বা শব্দমূল। গুড, ভালো কথা বলেছেন। আসেন আমরা প্রথমেই জেনে নিই যে প্রকৃতি কি। খাতায় লিখে ফেলুন যে প্রকৃতি। প্রকৃতি হচ্ছে একটা শব্দের মূল অংশ। দেখেন, শব্দের মূল অংশকে প্রকৃতি বলে। দেখেন কি লিখেছি যে শব্দের মূল অংশকে প্রকৃতি বলে, অর্থাৎ একটা শব্দকে যদি ভাঙতে ভাঙতে একদম ক্ষুদ্রতম যে পর্যায়ে নিয়ে আসতে পারি, যার পরে আর শব্দটাকে বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না, আমরা সেই অংশটাকে বলছি প্রকৃতি। যখন আমরা যদি শব্দ লিখলাম দাতব্য, কি লিখেছি? দাতব্য। এই দাতব্য শব্দের মূল যে অংশ বা ক্ষুদ্রতম যে অংশ, সেই অংশটা হচ্ছে দা। সেই অংশটা নামটা কি? দা। এই দা হচ্ছে মূল অংশ। এই যে মূল অংশ দা, এটাকে বলছি কি আমরা প্রকৃতি বলছি। আবার দেখেন, আমরা যদি বলি যে পাঠক, কি বললাম? পাঠক। ওকে, তাহলে এই পাঠক শব্দের যে মূল অংশ বা পাঠককে যদি ভাঙি বা বিশ্লেষণ করি, তাহলে ক্ষুদ্রতম যে অংশ পাচ্ছি তা হচ্ছে পট। কি পাচ্ছি? পট। এই পটটাকে কি বলছি? প্রকৃতি। আবার দেখেন, যদি বলি আমি দর্শক, কি বললাম? দর্শক বা দর্শন। ওকে, এই যে দর্শক বা দর্শন, এই শব্দের মূল অংশ বা একদম ক্ষুদ্রতম অংশ যা পাচ্ছি তা হচ্ছে দৃশ। কি পাচ্ছি? দৃশ। এই দৃশ, পট, দা, এই যে শব্দের যে ক্ষুদ্রতম অংশ বা মূল অংশ, এই ক্ষুদ্রতম বা মূল অংশে কি বলছি আমরা? প্রকৃতি বলছি। বুঝতে পেরেছেন যে প্রকৃতি কি? একটু আমাকে জানান যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে একটা শব্দের একদম ক্ষুদ্রতম অংশ বা মূল অংশ। আর ধাতু কি? ধাতু হচ্ছে ক্রিয়ার মূল অংশ। দেখেন, ধাতু আর প্রকৃতির মধ্যে পার্থক্য হচ্ছে যে ধাতুতে দেখবো যে একটা ক্রিয়াপদের একদম মূল অংশ, সেটা কি আমরা বলছি ধাতু। আর প্রকৃতির ক্ষেত্রে কি? একটা শব্দের মূল অংশ। একটা শব্দকে ভাঙতে ভাঙতে একদম ক্ষুদ্রতম, সেটা দেখেন প্রকৃতির ক্ষেত্রে এটা তো আপনার ক্রিয়াপদও হতে পারে, বিশেষ্য পদও হতে পারে, নামপদও হতে পারে, যে কোনো পদই হতে পারে। কিন্তু যদি ধাতু হতে হয় তাহলে অবশ্যই সেখানে ক্রিয়াপদ হতে হবে। ক্রিয়াপদ ছাড়া ধাতু হওয়া সম্ভব না। কারণ ধাতুর ক্লাস আমরা বলেইছিলাম যে ক্রিয়ার মূল অংশকে কি বলে? ধাতু বলে। অর্থাৎ ধাতু হতে গেলে মাস্ট ক্রিয়াপদ লাগবে, কিন্তু প্রকৃতি হতে গেলে যে ক্রিয়াপদ না, যে কোনো পদেরই আমরা ক্ষুদ্রতম অংশ পেতে পারি। ওকে, ঠিক আছে। ওকে, আমি একটু পরে আপনাদের কমেন্টস চেক করছি। এবার আসেন আমরা শিখবো হচ্ছে প্রত্যয়। প্রকৃতি বিষয়টা বুঝতে পেরেছি আশা করছি। এখন আমরা যে বিষয়টা শিখবো তা হচ্ছে প্রত্যয়। প্রত্যয় কি? কারণ প্রত্যয় হচ্ছে এই যে কিছু প্রকৃতি শিখলাম, অর্থাৎ নতুন শব্দ গঠনে প্রকৃতির সাথে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হচ্ছে আমরা তাকে বলছি প্রত্যয়। অথবা প্রকৃতির সাথে যেসব অনর্থক, মানে যার বেসিক্যালি অর্থ থাকবে না, অনর্থক যেসব বর্ণ বা যেসব অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলছি আমরা প্রত্যয়। তাহলে আমরা লিখতে পারি যে নতুন শব্দ গঠনে প্রকৃতির সাথে নতুন শব্দ গঠনে প্রকৃতির সাথে
যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি অথবা অব্যয়যুক্ত শব্দ বা শব্দাংশ বলতে পারে, অথবা অব্যয়যুক্ত শব্দ বা শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে। তাকে কি বলে? প্রত্যয় বলে। ওকে, তাহলে কি বললাম, দেখুন নতুন শব্দ গঠনে প্রকৃতির সাথে, কার সঙ্গে? প্রকৃতির সাথে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি অথবা অব্যয়যুক্ত শব্দ বা শব্দাংশ যুক্ত হয় তাকে কি বলছে? প্রত্যয় বলে। কিছু আগে উদাহরণ দেখলাম, দেখেন আমরা লিখেছিলাম যে দাতব্য, কি লিখেছিলাম? দাতব্য। এই দাতব্যকে ভাঙলে আমরা দাতব্যর প্রকৃতি পেয়েছিলাম দা, মূল অংশ কি পেয়েছিলাম? দা। এখন দেখেন দার সঙ্গে আমরা যুক্ত করছি কি? তব্য। তাহলে এই তব্যটাকে বলছি দেখেন বর্ণ বা বর্ণ সমষ্টি অথবা অব্যয়যুক্ত শব্দ বা শব্দাংশ যার বেশিরভাগ ক্ষেত্রে অর্থ থাকে না। এই তব্যর কিন্তু নির্দিষ্ট কোনো অর্থ নেই, কিন্তু এই দায়ের সঙ্গে যুক্ত হয়ে নতুন একটা শব্দ গ্রহণ করেছে, তখন কিন্তু দাতব্য, এইটার কিন্তু নির্দিষ্ট অর্থ আছে। আবার দেখেন আমি লিখেছিলাম যে দর্শক, কি লিখেছিলাম? দর্শক। দেখেন দর্শকের প্রকৃতি হচ্ছে দৃশ। দর্শকের প্রকৃতি কি? দর্শকের প্রকৃতি হচ্ছে দৃশ। ওকে, এখন দেখেন দৃশ যোগ নক, দৃশ যোগ কি দিলাম? নক। এই দৃশের পরে নক বা অক প্রত্যয় যুক্ত হয়েছে, এগুলোকে বলছে বর্ণ বা বর্ণ সমষ্টি যার কোনো অর্থ নেই। এই শব্দগুলোকেই বা এই ধ্বনিগুলোকেই আমরা বলছি প্রত্যয়। এই প্রত্যয়গুলো কার সঙ্গে যুক্ত হচ্ছে? প্রকৃতির সঙ্গে যুক্ত হচ্ছে। প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে একটা নতুন কি করছে? শব্দ উৎপন্ন করছে। আর এইগুলোকে বলছি, প্রথমটাকে বলছে প্রকৃতি, পরটাকে বলছে প্রত্যয়। এবার আসেন আমরা প্রকৃতি আর প্রত্যয় বের করে শিখবো যে কিভাবে প্রকৃতি প্রত্যয় বের করবো। এবার দেখেন প্রত্যয়ের প্রকারভেদ আছে। ওকে, একটু এটুকু জানতো যে আপনার প্রকৃতি আর প্রত্যয় এইটুকু বেসিক বিষয়ে কি কোনো মানে প্রবলেম আছে যে কোনটা প্রকৃতি আর কোনটা প্রত্যয়, আর প্রকৃতি কোথায় বসে বা প্রত্যয় কোথায় বসে, এই দুটা দিয়ে বুঝতে কোনো প্রবলেম আছে কিনা? যদি প্রবলেম থাকে একটু আমাকে জানান, আমি ওই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, দিয়ে আমি দ্বিতীয় স্টেপে এগুচ্ছি। ঠিক আছে? আর প্রকৃতি প্রত্যয় নিয়ে আমি একটু কথা বলি যে প্রকৃতি প্রত্যয় আসলে একটু কঠিন বিষয়। কেন কঠিন বিষয়? যে বাংলার যদি ভাষার কথা বলি, যে বাংলা ভাষায় এত শব্দ, প্রত্যেকটা শব্দেরই মূল অংশ আছে। কি আছে? যে প্রত্যেকটি শব্দেরই মূল অংশ আছে। এখন এতগুলো শব্দ, প্রত্যেকটি শব্দের মূল অংশ জানা একজন ব্যক্তির পক্ষে সম্ভব হয় না, খুব কঠিন কাজ, খুবই কঠিন। এটা আপনিও যেমন পারবেন না, খুব কষ্ট হয়ে যাবে। যদি কোনো ব্যাকরণ পণ্ডিত ভালো মানে থাকেন, তার কাছেও এতগুলো শব্দের প্রকৃতি জানা সম্ভব হবে না। ঠিক আছে? তো এগুলো জাস্ট ডিকশনারিতে লিপিবদ্ধ করাটাই সহজ, কিন্তু মনে রাখা বা মুখস্থ করা অনেকটা টাফ। তবে আমরা চেষ্টা করব যে একটা কিছু টেকনিকের মাধ্যমে যে এগুলোকে ঠিকঠাকভাবে লেখা যায় কিনা, বা কতটুকু আমরা মানে একটা শ্রেণীবদ্ধ করতে পারি। ওকে, আর আপনি একটু ততক্ষণে জানান যে আপনাদের আমি যতটুকু পড়িয়েছি এইটুকুর মধ্যে আর কোনো প্রবলেম আছে কিনা, বা এইটুকুর মধ্যে বুঝতে কোনো সমস্যা আছে কিনা। ওকে, নুরুজ্জামান রাজু বলেছেন যে আপাতত প্রবলেম নেই বা এই প্রবলেম নেই। ওকে, ঠিক আছে, তাহলে আমি নেক্সট অপশনে যাচ্ছি। দেখেন আমরা এখন শুধু প্রত্যয়ের প্রকারভেদ, এই প্রত্যয়কে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কৃত প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এটা খুবই সহজ, এগুলো আপনারা জানেন যে কৃত প্রত্যয় কি, যেখানে প্রত্যয়গুলো দেখবো যে মানে ক্রিয়ার সঙ্গে যে প্রত্যয়গুলো যুক্ত হবে সেগুলো হচ্ছে কৃত প্রত্যয়, আর যেগুলো হচ্ছে নামের সঙ্গে বা নামবাচক নামপদের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হবে তাকে বলছে তদ্ধিত প্রত্যয়। আসলে আমরা প্রথমে একটু আগে কৃত প্রত্যয় বের করার টেকনিক শিখি, যে আমরা কিভাবে কৃত প্রত্যয় বের করা শিখবো। ওকে, ঠিক আছে, আসেন খাতার বা হেডলাইন দিতে কৃত প্রত্যয়। হ্যাঁ স্যার, মূল শব্দগুলো সহজ টেকনিক, আমি এই পথে আগাচ্ছি যে আমরা মূল শব্দগুলোর বেসিক টেকনিকে শিখব। ঠিক আছে, যে আপনি যে প্রশ্নটা করেছেন আমি এইটার জন্যই এই ক্লাসটা নিচ্ছি, নতুবা প্রত্যয়ের পড়ানোর কিছু নেই। প্রত্যয় এতগুলো শব্দের ভাঙ্গা একটা একটা করতে আপনাকে শেখানো সম্ভব না। আমরা শেখাবো কোনটা? এই যে কিছু মূল শব্দ আছে, এই মূল শব্দগুলো প্রকৃতি বের করে শিখবো। যদি প্রকৃতি বের করতে পারেন তাহলে প্রত্যয়টা তুলনামূলক সহজ। ঠিক আছে, আসেন আমরা প্রথমেই দেখব। হ্যাঁ, ঠিক আছে,
আসলে আমি কিছু টেকনিক দেবো, যে টেকনিকগুলো মনে রাখার ট্রাই করবেন। আমি এখানে অবশ্যই লিখে দিব, যদি সুযোগ সময় পান লিখে নেবেন, নাহলে জাস্ট এখন শুনে নেন, পরে ভিডিওটা দেখে আবার লিখে নেবেন। এখন জাস্ট আমার সঙ্গে ইন্টারেক্ট করেন, তাহলে আপনার বেশি উপকার হবে। আগে আপনি মাথায় ঢুকান, আগে ঢুকাবেন কোথায়? মাথায়। এরপরে সুযোগ সময় পেলে খাতায়। কারণ কি, খাতা হারিয়ে যায়, মাথা হারায় না, তাই না? খাতা কি হারিয়ে যায়? আপনাকে কি যদি বলি, এখন যদি প্রশ্ন করি, বলেন তো কি 10+10 কত হয়? আপনি কি খাতায় হিসাব করে লিখেন, বা বোর্ডে কি হিসাব করে লিখবেন, বা আঙ্গুলে গুনবেন? না, আপনার মুখস্থ আছে 10+10 20, কারণ এটা আপনার মাথায় আছে, খাতায় লিখতে হয় না। তো দ্যাটস ওয়াই আগে আমরা যে কোনো জিনিস ঢুকাবো কোথায়? মাথায়। এরপরে যদি সুযোগ সময় পাই তাহলে আমরা ঢুকাবো কোথায়? খাতায়। আসেন আগে আমি তুলে দেই, আপনি একটু ফিল করেন বা দেখেন যে কিভাবে। আমি 1 নম্বর দিলাম, আগে আমি প্রকৃতি নির্ণয়টা শিখেছি, যে কীভাবে প্রকৃতি বের করবো। দেখেন যতগুলো শব্দ আছে বেসিক্যালি দেখা সম্বন্ধনীয়। আমি আবার বলছি যে যতগুলো শব্দ আছে বেসিক্যালি দেখা সম্বন্ধনীয়। দেখা সম্বন্ধনীয় কোনো শব্দ পেলে তার প্রকৃতি হবে দৃশ। আসেন দেখাচ্ছি যে দেখা সম্বন্ধনীয় কী কী হতে পারে। দেখেন দেখা সম্বন্ধীয় হতে পারে যে দর্শক, হতে পারে কি দর্শন, হতে পারে দৃষ্টি, হতে পারে দৃশ্য, হতে পারে দৃশ্যমান, হতে পারে দর্শনীয়, ঠিক আছে, হতে পারে দ্রষ্টব্য। দেখেন এই সবগুলি হচ্ছে দেখা সম্বন্ধনীয়। আমি আবার বলছি, দেখেন দর্শক, দর্শন, দৃষ্টি, দৃশ্য, দ্রষ্টব্য, দর্শনীয়, দৃশ্যমান, সবগুলি কি সম্বন্ধনীয়? দেখা সম্বন্ধনীয়। আর এরকম দেখা সম্বন্ধনীয় পাইলে এর প্রকৃতি হচ্ছে দৃশ। প্রকৃতি কি? দৃশ। একটু মনোযোগ দেন, মাথায় রাখেন কি বলেছি, যে দেখা সম্বন্ধনীয়। দেখা সম্বন্ধনীয় কি কি হতে পারে? হতে পারে দর্শক, দর্শন, দৃষ্টি, দৃশ্য, দৃশ্যমান, দর্শনীয়, দ্রষ্টব্য। হইলে এর প্রকৃতি কি? প্রকৃতি দৃশ। এরপরে 2 নম্বর দেখেন, যদি হয় সোনা সম্বন্ধনীয়। কি সম্বন্ধনীয়? সোনা। এই সোনা বলতে ওই কানে বা গলায় পরা মানে অলংকার জাতীয় স্বর্ণ, সেই সোনা না। এই সোনা হচ্ছে কানে যে শুনবেন সেই সোনা। এই সোনা সম্বন্ধনীয় হলে এর প্রকৃতি শ্রু। তাহলে সোনা সম্বন্ধনীয় কি কি আছে? আছে হচ্ছে শ্রোতা, আছে হচ্ছে শ্রুতি, আছে কি শ্রবণ, আছে শ্রবণীয়। এরকম শ্রোতা সম্বন্ধীয় যা যা পাবো, কি কাজ? শ্রোতা, শ্রুতি, শ্রবণ, শ্রবণীয় অ্যাটসেট্রা, এরকম যা থাকবে তার প্রকৃতি হচ্ছে শ্রু। তার প্রকৃতি কি? শ্রু। এরপর দেখেন 3 নাম্বার, বলা সম্বন্ধনীয়। কি সম্বন্ধনীয়? বলা সম্বন্ধনীয়, যা আপনি বলবেন বা যা কেউ বলবে। এরকম বলা সম্বন্ধনীয় কি কি হতে পারে? দেখেন বলা সম্বন্ধনীয় হতে পারে কি বাক্য, হতে পারে কি বাচ্য, হতে পারে কি বচন, হতে পারে কি বক্তা, হতে পারে বক্তব্য, হতে পারে উক্তি, হতে পারে উক্ত। দেখেন সবগুলি কি সম্বন্ধনীয়, যে বাক্য, বাচ্য, বচন, বক্তা, বক্তব্য, উক্তি, উক্ত, সবগুলো হচ্ছে বলা সম্বন্ধনীয়। যখন দেখবেন যে বলা সম্বন্ধনীয় থাকবে তার প্রকৃতি হচ্ছে বচ। যদি কোথাও উক্তিও থাকে তার প্রকৃতি কি হবে? বচ। আমরা কিন্তু সন্ধি নিয়মে জানি, যেখানে ব থাকে তার পরিবর্তে কিন্তু রস্য, ব ফলে থাকলে রস্য বসাতে পারি। ওইগুলো খুবই ডিপ হিসাব বা পরের হিসাব, ওইগুলো আমাদের জানার দরকার নেই। আমরা জানবো কি, যে যেখানে দেখবো যে আমাদের বলা সম্বন্ধনীয় আসবে, মুখে বলা কি কি থাকতে পারে? বাক্য, বাচ্য, বচন, বক্তা, বক্তব্য, উক্তি, উক্ত, থাকলে তার প্রকৃতি কি? তার প্রকৃতি হচ্ছে বচ। এরপর আসেন 4 নাম্বার। 4 নাম্বার কি দেখেন, যদি চলা সম্বন্ধনীয় পাই। কি সম্বন্ধনীয়? চলা সম্বন্ধনীয়। চলা সম্বন্ধনীয় কি কি আছে? আছে হচ্ছে চলন, আছে হচ্ছে চালক, ওকে, আছে হচ্ছে চলনীয়, আছে হচ্ছে চলিষ্ণু, আছে হচ্ছে চলমান। কি আছে? চলমান। দেখেন এই সবগুলি কি সম্বন্ধনীয়? চলা সম্বন্ধনীয়। চলা সম্বন্ধনীয় যত শব্দ পাবো তার প্রকৃতি হচ্ছে চল। প্রকৃতি কি? চল। ঠিক আছে, ওকে। এরপরে 5 নাম্বার, যেগুলো কাজ সম্বন্ধনীয় বা করা সম্বন্ধনীয়। যদি করা সম্বন্ধনীয় শব্দ থাকে কি হতে পারে? হতে পারে হচ্ছে কারক। কারক তো ওয়ান কাইন্ড অফ কাজ, ঠিক আছে। এরপর কি হতে পারে? কর্তা, হতে পারে কি কর্তৃ, হতে পারে হচ্ছে করণ, হতে পারে করণীয়, ঠিক আছে। এরকম যদি যেগুলো কাজ সম্বন্ধনীয় কোনো মানে প্রকৃতি নির্ণয় করতে হয়, তার প্রকৃতি হচ্ছে ক্রি। তার প্রকৃতি কি? ক্রি। ওকে। আবার দেখেন 6 নম্বর যদি বলি, যে কোনো কিছু গতি সম্বন্ধনীয় যদি বোঝায়। কি সম্বন্ধনীয়? গতি। যেমন গতি কি কি হতে পারে? হতে পারে গতি, লিখতে পারি গতি। তারপর হতে পারে কি গমন, হতে পারে কি গমনীয়, ঠিক আছে। গতি, গমন, গমনীয়। আবার হতে পারে কি গন্তব্য। দেখেন সবগুলি কি গতি সম্বন্ধনীয়, তার প্রকৃতি হচ্ছে গম।
তার প্রকৃতি কি? গম প্রকৃতি। ওকে, আবার দেখেন আরো বলতে পারি 7 নাম্বার, যে যেগুলো হচ্ছে সৃষ্টি সম্বন্ধনীয়। কি সম্বন্ধনীয়? সৃষ্টি সম্বন্ধনীয়। সৃষ্টি সম্বন্ধনীয় কি কি আছে? আছে দেখেন সৃষ্টি, আছে কি স্রষ্টা, স্রষ্টা তো সব কিছু তৈরি করেন, সৃষ্টি আছে, স্রষ্টা আছে, এরপর কি সৃজন, সৃষ্টি স্রষ্টা সৃজন, তারপরে হতে পারে সৃজনশীল বা এরকম যা থাকবে তার প্রকৃতি হচ্ছে সৃজ। প্রকৃতি কি? সৃজ। দেখো তো এই যে মোটামুটি 7টা দিয়েছি, এই 7টাতে আপনার মোটামুটি প্রায় 30টার মতো শব্দ চলে এসেছে। দেখেন এই 30টা শব্দ একবারে প্রকৃতি কয়টা? 7টা হয়ে গেছে। এখন দেখেন প্রকৃতি আপনার জন্য অনেকগুলো ইজি হয়ে গেছে না? একটু আমাকে জানান তো, এইভাবে একটু পড়েন যে 1 নম্বর দেখা সম্বন্ধনীয়। দেখা সম্বন্ধে কি হবে? দর্শক, দর্শন, দৃষ্টি, দৃশ্য, দর্শমান, দর্শনীয় হলে তার প্রকৃতি হচ্ছে দৃশ। এরপর দেখেন 2 নম্বর কি আছে? শ্রোতা, শ্রুতি, শ্রবণ, শ্রবণীয়, এর প্রকৃতি হলে কি হবে? শ্রু। এরপরে আছে কি দেখেন যে বাক্য, বাচ্য, বচন, বক্তা, বক্তব্য, এগুলো কি? বলা সম্বন্ধনীয়, তাহলে তার প্রকৃতি কি? বচ। 4 নম্বর কি আছে? চলন, চালক, চলনীয়, চলিষ্ণু, চলমান, এর প্রকৃতি কি? চল। ঠিক একইভাবে 5 নম্বর করা সম্বন্ধনীয় কি কি আছে? কারক, কর্তা, কর্তৃ, করণ, করণীয়, তার প্রকৃতি হচ্ছে ক্রি। এখন দেখেন এইভাবে যদি আপনি কাজগুলোকে একটা শ্রেণীবদ্ধ করেন, এইভাবে বুঝতে অবশ্যই আগের থেকে ইজি হবে। যখন আপনার কাছে প্রকৃতিগুলো মাথায় থাকবে, প্রত্যয়টা তুলনামূলক আরও সহজ। ঠিক আছে, আগে আমাকে একটু জানাবেন কাইন্ডলি যে এইটুকু মধ্যে আপনাদের কোনো কোথাও বুঝতে প্রবলেম হয়েছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। বোর্ড ক্লিন দেখাই, ওয়েট এ বিট। ওকে, একটু আমাকে কমেন্ট করে জানান যে এই যে 7টার মতো লিখেছে, আসলে এগুলো আরও করা যায়, অনেকগুলো করা যায়, এগুলো চাইলে আরও অনেকগুলো করা যায়। ওকে, মীরা মঞ্জুর বলছি যে জি স্যার বুঝেছি, তো আশা করছি বুঝতে পেরেছেন। দেখেন এখন আমরা প্রকৃতি সহ প্রকৃতি নির্ণয় করতে পেরেছি, এখন প্রত্যয়টা কীভাবে নির্ণয় করব? আসেন, প্রত্যয় নির্ণয় করা আরও বেশি মজার। যখন প্রত্যয়ের জন্য টেকনিকটা মাথায় থাকবে, তখন শব্দ দেখলেই মাথার মধ্যে মানে খুব ভালো একটা অনুভূতি ফিল করবে। আসেন আমরা দেখছি, এটা আমি মিশিয়ে দিলাম, আর আশা করছি আপনাদের লেখা হয়েছে। যারা লিখতে পারেননি তারা পরে আরেকবার দেখে নেবেন, ভিডিওটাকে পজ করে বা স্ক্রিনশট দিয়ে লিখে নেবেন, তারপরে বাকিগুলো ট্রাই করবেন। এবার আসেন আমরা প্রত্যয় কীভাবে নির্ণয় করব। মনে রাখবেন যে প্রত্যয় সবসময় কই বসে? শব্দের শেষে বসে। আবার বলছি, প্রত্যয় কই বসে? একটা শব্দের শেষে বসে কি? প্রত্যয়। আসেন প্রত্যয় নির্ণয় করবো কীভাবে? শব্দের শেষে দেখে আমরা প্রত্যয় নির্ণয় করবো। ধরেন আমি একটা শব্দ লিখেছি দর্শন, কি লিখেছি? দর্শন। তাই শব্দের শেষে কি আছে? অন আছে। শব্দের শেষে কি উচ্চারণ হচ্ছে? অন। যদি আমরা কোনো শব্দের শেষে অন দেখি, কোনো শব্দের শেষে অন দেখি, তাহলে সেই অনের পরিবর্তে আমাদের লিখতে হয় অনট। কি লিখতে হচ্ছে? অন। যদি কোনো শব্দের শেষে যদি অন দেখি, তার পরিবর্তে প্রত্যয় কি লিখতে হচ্ছে? প্রত্যয় লিখতে হচ্ছে অনট। এবার দেখেন অনেক ইজি হয়ে গেছে। এখানে কি দর্শন, বলেন তো দেখি দর্শন কি সম্বন্ধনীয়? দর্শন কি সম্বন্ধনীয় মনে আছে? 1 নম্বর ছিল। দেখেন দর্শন হচ্ছে দেখা সম্বন্ধনীয়। দর্শন কি সম্বন্ধনীয়? দেখা সম্বন্ধনীয়। দেখা সম্বন্ধনীয় কোনো শব্দ পাইলে তার প্রকৃতি কী হবে? তার প্রকৃতি দৃশ। এবার দেখেন শব্দ শেখে যে অন আছে, তাহলে দেখেন অন থেকে কী হবে? অনট। তাহলে উত্তর কী হবে? দৃশ যোগ অনট। দেখেন কত সহজে হয়ে যাচ্ছে। এবার দেখেন যদি লিখে আমি করণ, কি লিখলাম? করণ। দেখেন করণ কি সম্বন্ধনীয়? করণ অবশ্যই কাজ সম্বন্ধনীয়, তাই না? এটা মেবি 5 নম্বরে ছিল। করণ কি সম্বন্ধনীয়? কাজ সম্বন্ধনীয়। যদি কাজ সম্বন্ধনীয় কিছু পাই, তাহলে তার প্রকৃতি কি লিখি আমরা? প্রকৃতি হচ্ছে ক্রি। প্রকৃতি ক্রি। শেষে কি আছে? অন আছে। তাহলে অন তাহলে কি হতে হবে? অনট। তাহলে উত্তর হবে কি? ক্রি যোগ অনট ইকুয়াল করণ। দেখুন তো ইজি হয়ে গেছে না? এবার আপনার জন্য প্রশ্ন হচ্ছে শ্রবণ। যদি শ্রবণ দেওয়া থাকে, তাহলে এর প্রকৃতি কি হবে? এইটা একটু নির্ণয় করেন। আপনার জন্য প্রশ্ন হচ্ছে শ্রবণ, শ্রবণের প্রকৃতি এবং প্রত্যয় দুইটাই নির্ণয় করেন, যা আমি আগেই শিখিয়ে দিয়েছি। লিখেন যে শ্রবণের প্রকৃতি প্রত্যয় কি হতে পারে। মীরা মঞ্জুর স্যার এরকম একটা মূল শব্দ একটা লিস্ট দিন। অনেক তো শব্দ, জি অনেক শব্দ। এরকম আমি 26টা লিস্ট দিতে পারি, 26টা শব্দের লিস্ট দেওয়া যাবে। চল না, চল, চল, চলা সম্বন্ধীয় চল বলা যাচ্ছে চ, আল্লাহ আল্লাহ। ঠিক আছে, আমি আরেকবার লিখে যে চলা সম্বন্ধীয় হলে তার প্রকৃতি হচ্ছে চল। আপনি তো লেখাটা একটু স্পষ্ট দেখতে পাননি, আমি আবার লিখে দিলাম।
ওকে, মীরা মঞ্জিলা উত্তর করেছেন, নুরুজ্জামান উত্তর করেছেন, আর বাকিগুলো কোথায় যারা দেখছেন আপাতত তারাও একটু উত্তর করে জানান যে আপনি বুঝতে পেরেছেন কি না। এটার উত্তর করেন সবাই ঝটপট। নরেন সুলতানা হ্যাঁ উত্তর লিখেছেন, উনি আবার ক্রিয়া মূল চিহ্ন সহ উত্তর করেছেন। গুড, থ্যাংক ইউ। ঠিক আছে, তবে এখন যারা উত্তর করেছে সবার উত্তরটি ঠিক আছে। যেটা উত্তর হবে দেখেন, এটা কি সম্বন্ধনীয়? শ্রবণ, শোনা সম্বন্ধনীয়। শোনা সম্বন্ধনীয়, তার প্রকৃতি কি হবে? শ্রু। আর সেই জায়গায় যে অন আছে, অন তাহলে কি হবে? অনট। ঠিক আছে, এরপর দেখেন এটা তাহলে এটা প্রকৃতি হচ্ছে শ্রু, এর প্রকৃতি হচ্ছে শ্রু, আর প্রত্যয় কি? অনট। তাহলে কত সহজ হয়ে যাচ্ছে। আবার দেখেন এরপরে কি করবেন, যদি কোনো শব্দ শেষে অক থাকে, কি থাকে? অক। আমি আর একটু স্পষ্ট করে লিখি আপনাদের বুঝতে সুবিধা হবে। যদি কোনো শব্দ শেষে অক থাকে, অক থাকলে তার প্রত্যয় আসে নক। যদি কোনো শব্দ শেষে আমরা অক দেখি তাহলে তার প্রত্যয় কি আসবে? নক। যেমন দেখেন যদি লিখে আমি দর্শক, তাহলে কি লিখেছি? দর্শক। দর্শক কি সম্বন্ধনীয়? দেখা সম্বন্ধনীয়। প্রকৃতি লিখবেন দৃশ, অক আছে কি দেবে? নক। দৃশ চোখ নক, দর্শক। এখন ঠিক একইভাবে আপনাকে যে দেখেন প্রশ্ন হচ্ছে কারক, প্রশ্ন কি? কারক। দেন কারক কি সম্বন্ধনীয়? কাজ সম্বন্ধনীয়। কারক কি সম্বন্ধনীয়? কাজ সম্বন্ধনীয়। তাহলে এর প্রকৃতি কি হবে? এর প্রকৃতি হচ্ছে ক্রি যোগ নক, কারক। এবার আপনার জন্য প্রশ্ন, আপনাকে প্রশ্ন করলাম চালক। দেখেন চালক কি সম্বন্ধনীয়? দেখি ঝটপট উত্তর করুন তাদের। চালক, চালক আগে প্রশ্নের উত্তর করবেন চালক কি সম্বন্ধনীয়, তারপরে লিখবেন যে চালকের জন্য প্রকৃতি প্রত্যয় কি আসছে। উত্তর করেন যে চালক, চালকের প্রকৃতি প্রত্যয় কি আসছে। হ্যাঁ, নুরুজ্জামান উত্তর ঠিক করেছেন যে চলা সম্বন্ধনীয়, কিন্তু বিষয়টা হচ্ছে চলা সম্বন্ধ হলে এর প্রকৃতিটা কি হবে। ওকে, কাউসার পাশা বৃষ্টি উত্তর করেছে, আপনার উত্তরটি ঠিক আছে। চল যোগ নক, হ্যাঁ চলা সম্পর্কে, গুড, চলা সম্বন্ধনীয়। এই তো মোটামুটি বুঝতে পেরেছে। তার মানে এটা হলো মেইন বিষয়। যখন আপনি বুঝতে পারবেন যে কোনটা কি সম্বন্ধনীয়, তার প্রকৃতি কি ইজিভাবে আসবে, এরপর প্রত্যয়টা আসবে। আবার দেখেন আরও একটা মজার বিষয়, খুব ইজিলি হয়। যদি কোনো শব্দ শেষে দেখেন, এটা নিয়ে অনেকে প্যাচ খেয়ে যায়, দুটো উত্তর হয়। তার কোনো শব্দ শেষে কয়ত অথবা কয়তয় আকার অথবা কয়তয় রস্বীকার যদি থাকে, তাহলে তার পরিবর্তে ত, তা অথবা তি লিখতে পারি। কি লিখতে পারি? যদি কোনো শব্দ শেষে তা থাকে, যদি কোনো শব্দ শুধু কয়ত থাকলে শুধু আমরা ত লিখতে পারি, অথবা যদি কয়ত একা থাকলে তা লিখতে পারি, কয়তয় রস্বীকে থাকলে তি লিখতে পারি, অথবা এইগুলোও লেখা যায়, তবে তার থেকে এটা লেখাই শ্রেয় বেশি। ওকে, যেমন দেখেন যদি লিখে আমি উক্ত বা উক্তি লিখলাম, কি লিখলাম? উক্তি। দেখেন উক্তি কি সম্বন্ধনীয়? উক্তি হচ্ছে বলা সম্বন্ধনীয়। দেখেন উক্তি হচ্ছে বলা সম্বন্ধনীয়, বলা সম্বন্ধনীয়, তার প্রকৃতি কি? বচ। এমনকি যে কয়তর অস্বীকার আছে, যদি কয়তর অস্বীকার থেকে তার প্রকৃতি করে তি বসে, তাহলে বচ যোগ তি, এই হচ্ছে আপনার উক্তি। ঠিক একইভাবে যদি থাকে উক্ত, কি থাকে? উক্ত, তাহলে এর প্রকৃতি হচ্ছে যে বচ যোগ ত, উক্ত। এটা মনে রাখবেন। এটা নিয়ে অনেকে প্যাচ খেয়ে যান, প্যাচ খাওয়ার দরকার নেই। যদি এরকম তা বা কয়তো তার পরিবর্তে জাস্ট তর সঙ্গে রিলেট করবেন। আবার দেখেন কোনো শব্দ শেষে যদি নিয় থাকে, একটা শব্দ আছে তখন কোনো শব্দ শেষে নিয় আছে, সেই শব্দের নিয় থাকলে সেখানে হয়ে যাবে অনিয়। কি হয়ে যাবে? অনিয়। যেমন দেখেন যদি প্রশ্ন করা হয় যেরকম যে করণীয়, কি আছে? করণীয়। করণীয় শব্দের প্রকৃতি কি? আগে করণীয় কি সম্বন্ধনীয়? করণীয় হচ্ছে কাজ সম্বন্ধনীয়, তাহলে এর প্রকৃতি হবে আগে ক্রি, আগে প্রকৃতি হবে ক্রি, তবে যেহেতু শেষে কি আছে? নিয় আছে, নিয় থাকলে কি হয়? অনিয়, তাহলে ক্রি যোগ অনিয়, করণীয়। আবার দেখেন যদি বলি কি শ্রবণীয়, কি বলি? শ্রবণীয়। দেখেন শ্রবণীয় কি সম্বন্ধনীয়? শ্রবণীয় হচ্ছে শোনা সম্বন্ধনীয়, তাহলে প্রকৃতি আগে শ্রু, তারপরে শেষে নিয় আছে, তাহলে শ্রু যোগ অনিয়। ঠিক আছে, ঠিক একইভাবে যদি কি দর্শনীয়, কি বললাম? দর্শনীয়, এখানে মধ্যন আসবে দর্শনীয়। দর্শনীয় কি সম্বন্ধনীয়? দেখা সম্বন্ধনীয়, তার প্রকৃতি আসবে আগে দৃশ, প্রকৃতি কি? দৃশ যোগ অনিয়, দর্শনীয়। দেখেন যদি আপনি যখন
এইভাবে পড়বেন যে আগে প্রকৃতিটা কি, এরপরে প্রত্যয় যে কি থাকলে কি হয়। যখন এভাবে পড়বেন তখন দেখবেন আপনার জন্য ইজি হয়ে যাবে। আবার দেখেন আমরা যদি বলতে পারি যে কোনো শব্দের সাথে যদি মান থাকে, কি থাকে, মান, মান থাকলে কি হয়, সানচ। দেখেন সিম্পলি বলি যে কোনো শব্দের সাথে যদি মান থাকে, মান থাকলে তার পরিবর্তে ভাষা কি, সানচ। মান থাকলে কি হয়, সানচ। এখন দেখুন যদি প্রশ্ন করা হয় যে চলমান, আগে দেখেন চলমান কি সম্বন্ধনীয়, চলা সম্বন্ধনীয়, আগে কি চল, আর মান আছে, মান থাকলে কি হবে, সানচ। তাহলে উত্তর কি হবে, চল যোগ সানচ, ইজি হয়ে গেছে। আবার দেখেন কি বলে, দৃশ্যমান, কি বললাম, দৃশ্যমান। দেখেন দৃশ্যমান কি সম্বন্ধনীয়, দেখা সম্বন্ধনীয়। আগের প্রকৃতি কি আসবে, দৃশ, দৃশ যোগ, সরি মান আছে, তাহলে মান থাকলে কি হবে, সানচ, তাহলে কি দৃশ যোগ সানচ। যদি যখন দেখবেন যে আপনি প্রকৃতিগুলো একটা ক্লাসিফিকেশন জেনে যাবেন, প্লাস এরপরে মানে প্রত্যয় কোনটা থাকলে কি হবে এটার একটা ছক পাবেন, দুইটা ছক যখন একবারে পড়বেন তখন দেখবেন যে আপনার এই বিষয়ে আর কোনো প্রবলেম থাকবে না, আশা করছি। ঠিক আছে। আর এখন এই মুহূর্তে তো আমার 26টা লেখা সম্ভব না, তো যাদের একটু লাগবে সমস্যা আমাকে মেসেঞ্জারে নক দিতে পারেন অথবা গ্রুপে কমেন্ট করতে পারেন, আমি কমেন্ট সেকশন হয়তো বা ছবি তুলে দিতে পারি, কারণ আমার কাছে এটার ছবি আকারে আছে। তো যাদের লাগবে জাস্ট কমেন্ট করে, আমি আমার জায়গাতে ট্রাই করবো আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে। তো আশা করছি কৃত প্রত্যয়ের কাহিনীটা বুঝতে পেরেছেন এবং কৃত প্রত্যয়ে আর আপনাদের তেমন কোনো প্রবলেম নেই। আশা করছি এখন মানে কৃত প্রত্যয়টা বা এখানকার যে প্রকৃতি প্রত্যয়টা আছে এটা তুলনামূলক আগের চেয়ে একটু ইজি হয়ে গিয়েছে। এর আগে কৃত প্রত্যয় যতটা ভয় পেতেন বা ভয় লাগতো, ওটা আশা করছি আগের থেকে একটু ইজি হয়ে গেছে। হ্যাঁ, এই তো আপনারা উত্তর করেছেন যে দৃশ যোগ সানচ, চল যোগ সানচ, গুড, সবচেয়ে ভালো। আর আগামীতে কিন্তু অনেকগুলো পরীক্ষা আসতেছে, সো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকেন। ওকে, মীরা মজুমদার স্যার আমার লাগবে, কোনো সমস্যা নেই, আমি আপনাকে দিয়ে দেবো। আর আমি আমার আইডিটাও মানে আমার কমেন্ট করে লিখে রাখছি যে ইজিলি পেয়ে যাবেন। অনেকে আমাকে মানে অনেকে আমার সঙ্গে অ্যাড আছেন বা যুক্ত আছেন, অনেকে মাঝে মাঝে কমেন্ট করে বসেন যে আপনাকে খুঁজে পাওয়া যায় না, আপনাকে জানা যায় না। ওকে ঠিক আছে, মানে মাঝে মাঝে কমেন্ট একটু, হ্যাঁ শারমিন আক্তার বলছে স্যার এখন একটু সহজ লাগছে। হ্যাঁ, তো সহজ লাগার জন্য এই কাজটা করা। আর সত্যি কথা কি, এতগুলো শব্দের প্রকৃতি মনে রাখা মানে কোনো ব্যাকরণের পণ্ডিতেরও মানে সম্ভব না। সম্ভব, হ্যাঁ তাদের একটু বেশি সম্ভব, মানে যেগুলো সচরাচর লাগে, যে শব্দগুলো আমরা মানে বেশি ব্যবহার করি, সেই শব্দগুলো তারা মুখস্থ রাখে। আর যেহেতু আপনি একটা বিষয় অনেক বেশি চর্চা করবেন, সেই বিষয়ে আপনার অনেকগুলো শব্দের প্রকৃতি আপনার জেনে রাখা অনেক সম্ভব। তো আমি এইগুলো অনেকগুলো মুখস্থ রেখেছি, হয়তো যারা আরও ভালো জানেন, ব্যাকরণ ভালো স্টাডি করেন, তাদের হয়তো আরও বেশি আছে, হয়তো আপনাদের মধ্যে আরও অনেকের আরও বেশি মুখস্থ আছে। ঠিক আছে, তো সেটা ব্যাপার না। ওকে, এই তো আমরা কৃত প্রত্যয়, এবার তদ্ধিত প্রত্যয় মানে শুরু করি। তদ্ধিত প্রত্যয় দিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করব। আর আগামী ক্লাসটা আছে কারকের ক্লাস। ঠিক আছে, কারকের ক্লাসটা অনেক ইন্টারেস্টিং ক্লাস, খুব মজার ক্লাস। আর কারকের ক্লাসটা আশা করছি কেউ মিস করবেন না। ঠিক আছে, ওই ক্লাসে আমরা কারকের পাশাপাশি আরও কিছু টপিক শিখবো যেগুলো খুব ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে করবেন। এবং আগাম ক্লাসের আপনাদের কি বলে বার্তা জানিয়ে রাখছি। ও আরেকটা বিষয় যে আমাদের কিন্তু আপনাদের যদি কোনো ফ্রেন্ডস বা কোনো শুভাকাঙ্ক্ষী থেকে থাকে যারা আমাদের এই ক্লাসের সঙ্গে যুক্ত হতে চায়, আমাদের তৃতীয় ব্যাচের জন্য ব্যাংক জবের তৃতীয় ব্যাচের রেজিস্ট্রেশন চলছে, তারা একটু রেজিস্ট্রেশন করে নেবেন। আর যারা এখনও আমাদের অ্যাপসটা ডাউনলোড, অ্যাপ একটাই আছে, দুটা নয়, একটা অ্যাপ আছে আমাদের, প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, যাদের ফোনে একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে, তো তারা আমাদের মার্চ ফরওয়ার্ড নামেই অ্যাপস আছে, তাই না, মার্চ ফরওয়ার্ড নামে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ওখানে আপনি হচ্ছে ক্লাসে কীভাবে এনরোল করবেন, কীভাবে পেমেন্ট করবেন, কী সম্পূর্ণ মোটামুটি দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে। তো আমরা আরও বেশি স্মার্ট যুগে স্মার্ট ওয়েতে সব কিছুতে মানে প্রবেশ করছি। তো আপনারা আপনাদের যারা পরবর্তী যারা জেনারেশন আছে বা আপনাদের কোনো শুভাকাঙ্ক্ষী থেকে থাকে তাদেরকে জানিয়ে দেবেন, বার্তা জানিয়ে দেবেন যে আমাদের ক্লাসগুলো চলছে এবং এনরোল করা অনেক সহজ। ঠিক আছে, ওকে, এরপর আমরা তদ্ধিত প্রত্যয় শিখবো ইনশাল্লাহ। আসেন আমরা তদ্ধিত প্রত্যয় মনোযোগ দিই, এটা বেশিক্ষণ আর টাইম নিব না, জাস্ট দ্রুত শেষ করে দিচ্ছি। তদ্ধিত প্রত্যয় কি, তদ্ধিত প্রত্যয় হচ্ছে আমরা এটাকে আরেকটা নাম হচ্ছে নাম প্রত্যয়। দেখেন তদ্ধিত প্রত্যয় যখন নির্ণয় করতে যাবেন, যখন তদ্ধিত প্রত্যয় নির্ণয় করতে যেতে হবে, তখন প্রথম বা বেসিক যে কাজটা হচ্ছে তার আগে নাম শব্দটা বের করা। যে শব্দ দেওয়া থাকে একবার দেখুন যে এই শব্দের বেসিক নাউন বা নামটা কি।
নামের সঙ্গে বাকিগুলো প্রত্যয় নির্ণয় করবেন। আগে যখন নামটা নির্ণয় করতে পারবেন বা প্রকৃতি নির্ণয় করতে পারবেন তখন প্রত্যয় নির্ণয়টা তুলনামূলক সহজ হয়ে যায়। সিম্পলি দেখেন, একটা আমি শব্দ লিখেছি পার্থিব, শব্দ কি লিখেছি? পার্থিব। ওকে, দেখুন এই পার্থিব শব্দের আপনার নাম কি, আগে নাম বের করতে হবে। যদি আপনার জানা থাকে যে পার্থিব এই শব্দের নামটা হচ্ছে পৃথিবী, নাম কি? পৃথিবী, তখন আপনার বাকিটুকু বের করতে ইজি হয়ে যাবে। দেখেন এই যে পার্থিব, এই পার্থিব শব্দের নাম শব্দটা হচ্ছে পৃথিবী। এখন আমাদের নিয়মটা কি? নিয়ম বা টেকনিক হচ্ছে কোনো শব্দের শেষে যদি ব থাকে বা কোনো শব্দের শেষে যদি আর কোনো স্বরধ্বনি উচ্চারণটা না হয়, থেমে যেতে হয়, তাহলে সেখানে মূর্ধন্য শয়ন বসে। তাহলে তুমি পৃথিবী যোগ মূর্ধন্য শয়ন, পার্থিব, ব্যাস হয়ে গেল। তবে কি যখনই কোনো শব্দ দেবে তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে, তখন প্রথম কাজ হচ্ছে যে এই শব্দের আগে কি বের করবেন? এই শব্দের আগে নামটা বের করবেন। নাম বের করার পরে তারপর দেখবেন যে শব্দের শেষে অ থাকলে বা কি থাকলে কি হচ্ছে সেটা জেনে নিতে হবে। আবার দেখেন, যদি একটা শব্দ লিখলাম মানব, কি লিখলাম? মানব। দেখেন মানব শব্দের শেষে কি আছে? ব আসছে। তবে কি এই মানবের আগে নামটা কি? নাম প্রত্যয়টা কি? এই মানবের নাম হচ্ছে মনু, মানবের নামটা আসছে মনু থেকে। আবার দেখেন ব পেয়েছি, লিখেছে মনোযোগ মূর্ধন্য শয়ন। ঠিক একইভাবে দেখেন, আপনাদের যদি প্রশ্ন করি বৈষ্ণব, আপনাদের যদি প্রশ্ন করি বৈষ্ণব, তাহলে এই বৈষ্ণবের প্রকৃতি প্রত্যয় কী হবে? একটু করেন তো দেখি, জাস্ট রাইট, যে বৈষ্ণবের প্রকৃতি প্রত্যয় কী হবে? একটু জানাবেন যে আপনারা বৈষ্ণবের প্রকৃতি প্রত্যয়টা কি হয়ে যাবে। দেখেন এই বৈষ্ণব কোন নাম থেকে আসছে সেটা আগে একটু ট্রাই করুন। জানা আছে যে এখানে যে বৈষ্ণবটা লিখেছি, যে বৈষ্ণব যে নাম থেকে এসে সেই নামটা আগে আপনি ট্রাই করেন, দেখেন সেই নামটা আপনার জানা আছে কিনা। ওকে, আপনার কষ্ট করার দরকার নেই, আমি আপনার কষ্টটা লাঘব করে দিচ্ছি। এই বৈষ্ণব যে নাম থেকে আসে তা হচ্ছে বিষ্ণু। কই থেকে আসছে? বিষ্ণু। ওকে, তাহলে কি বিষ্ণু যোগ মূর্ধন্য শয়ন। তার মধ্যে এখানে আপনার বেসিক বিষয় হচ্ছে যে শব্দ দেওয়া থাকবে সেই শব্দের আগে নামটা বের করা। নাম বের করার পরে এরপর টেকনিক দেখবেন যে শব্দের শেষে ব বা অ থাকলে তার পরিবর্তে মূর্ধন্য শয়ন বসে। আবার দেখেন, আমরা জানি যে তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে যদি শব্দের শেষে থাকে ইমা, দেখেন কোনো শব্দ পেয়েছেন, এই শব্দের শেষে যদি থাকে ইমা, শব্দের শেষে যদি ইমা থাকে তার পরিবর্তে বসে ইমন। কি বসে? এমন বসে। কোনো শব্দের শেষে যদি ইমা থাকে তার পরিবর্তে কি বসে? এমন। এখন দেখেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় রক্তিমা, কি বলা হয়েছে? প্রশ্ন করা হয়েছে রক্তিমা। দেখেন রক্তিমা শব্দ যখন প্রকৃতি প্রত্যয় নির্ণয় করবেন, প্রথম কাজ হচ্ছে এই রক্তিমার নামটা কি, মানে রক্তিমার বিশেষ্য পদটা কি? এই রক্তিমার বিশেষ্য পদ হচ্ছে রক্ত, কারণ কি রক্ত থেকে তো রক্তিমা করেছি। এখন দেখেন রক্ত আর শেষে কি আছে? ইমা আছে। ইমা তাহলে কি হয়? এমন। তো রক্ত যোগ ইমন। দেখেন আপনাকে এইভাবে ভাঙতে হবে, নাহলে পারবেন না। ঠিক একইভাবে দেখেন, আমরা যদি লিখি কি নীলিমা, কি লিখলাম আমি? নীলিমা। দেখেন নীলিমা, এটার নাম কি? নীলিমার নাম প্রত্যয় কি? নাম কি? এখানে নীলিমার নাম হচ্ছে নীল। নীলিমা আসছে কই থেকে? নীল নাম থেকে। এর উপরে কি আছে? ইমা আছে। ইমা থেকে কি হবে? ইমন। দেখি নীল যোগ ইমন ইকুয়াল কি বলতো? নীলিমা। ঠিক একইভাবে যদি আপনাকে প্রশ্ন করি যে মহিমা, দেখেন মহিমা এইটার তাহলে প্রকৃতি ও প্রত্যয় কি হবে? এটা আপনারা করতে থাকুন আর আমি কিছু কথা বলছি, আর আমি একটু দেখছি আপনাদের কি অবস্থা। ওকে, এবার দেখেন এটা আপনারা করেন। তার মানে দেখেন, যখন আপনি তদ্ধিত প্রত্যয় করতে যাবেন তখন আপনার বেসিক বা প্রথম যে বিষয়টা হচ্ছে তা হচ্ছে যে শব্দটা দেওয়া থাকবে সেই শব্দের আগে নামটা বের করা। এখন বলতে পারেন যে এতগুলো শব্দের নাম জানবো কীভাবে? হ্যাঁ, তদ্ধিত প্রত্যয় একটু কঠিন, এটার এখন পর্যন্ত ওরকম নিয়ম আমি পাইনি বা চোখে পড়েনি। এটার জন্য বেসিক মানে আপনার জন্য কাজ হচ্ছে যে আপনাদের কাছে যেসব সহযোগী বই আছে বা আমাদের যে লেকচার শিট আছে, এই লেকচার শিটে যে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলোর আগে নামগুলো মুখস্থ করা। যে শব্দটা দেখবেন, শব্দ দেখে দেখবেন এই শব্দের নাম কি, এই শব্দের নাম কি। এরপর দেখবেন যে প্রত্যয় শব্দের শেষে কি থাকলে কি হচ্ছে, এইটাতে একটু চোখ বলান, তাহলে দেখবেন যে তদ্ধিত প্রত্যয় মোটামুটি পারবেন। যদিও এটা অনেক কঠিন বিষয়, অনেক টাফ বিষয়, তাহলে আপনার জন্য এই বিষয় প্র্যাকটিস করলে মোটামুটি সহজ হয়ে যাবে। আর এটাকে স্কিপ করবেন না। অনেকেই চাকরি পরীক্ষার ক্ষেত্রে বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রকৃতি প্রত্যয় স্কিপ করে যায়, ভাবে যে ঠিক আছে এটা অনেক কঠিন, বুঝি না, 1 মার্কস গেলে যাক। দেখেন আপনাকে চাকরি পরীক্ষায় এগিয়ে থাকতে গেলে প্রত্যেকটা মার্কসই মানে গুরুত্বপূর্ণ, কোনোটাই ছাড়বেন না। যেটাতে অন্যরা পারবেন না আপনি পারবেন, সেটা কিন্তু আপনি এগিয়ে গেলেন। যেহেতু এখানে হচ্ছে এগিয়ে যাওয়ার বিষয়, তো কোনোটাকে না ছেড়ে একটু কষ্ট করে প্রিপারেশন নিয়ে থাকেন, দেখবেন যে আপনি এখানেও পারবেন। ঠিক আছে, ওকে, এটা উত্তর করে দিচ্ছি। দেখেন মহিমা এই শব্দটা আসছে মহৎ থেকে, এটার নাম কি? মহৎ। তাহলে কি মহৎ যোগ ইমন ইকুয়াল হচ্ছে মহিমা। আশা করছি পেরেছেন।
তো আজকের ক্লাসটা আর বেশি আমি এগুচ্ছি না, আজকে ক্লাসটা এখানেই শেষ করব। আশা করছি প্রকৃতি প্রত্যয় বিষয়টা বুঝতে পেরেছেন। সঙ্গে আমি জ্যোতি বা ছেদ চিহ্ন নিয়ে একটু আলোচনা করেছি, ওখানকার কনফিউশনগুলো দূর করে দিয়েছি। দুইটা বিষয়ই বুঝতে পেরেছেন এবং ক্লাসটা এনজয় করেছেন। আগামী ক্লাসের কি বলো যে আগামী ক্লাসের আগাম বার্তা জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।